আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ত্রিপলি বাংলা একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আমরা ফিরে এসেছি ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল টেকনোলজি সিরিজের পরবর্তী টিউটোরিয়াল নিয়ে। ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল টেকনোলজির আজ লেকচার নাম্বার 9, যেখানে আমরা কম্বাইন সার্কিট নিয়ে আলোচনা করব, অর্থাৎ সিরিজ এবং প্যারালালের মিশ্র সার্কিট নিয়ে আলোচনা করব। তাহলে আমরা প্রথমেই দেখব সিরিজ প্যারালাল মিশ্র সার্কিটের সংজ্ঞা বা সিরিজ প্যারালাল মিশ্র সার্কিট কি। যখন কোনো সার্কিটের কিছু অংশ বা উপাদান সিরিজে এবং কিছু উপাদান প্যারালালে সংযোগ করা হয় তখন তাকে সিরিজ প্যারালাল মিশ্র সার্কিট বলে। অর্থাৎ কিছু অংশ সিরিজে এবং কিছু অংশ প্যারালালে সংযোগ করলে ওই সার্কিটকে সিরিজ প্যারালাল মিশ্র সার্কিট বলা হয়। অর্থাৎ কিছু অংশকে সিরিজে সংযুক্ত থাকবে এবং কিছু অংশকে প্যারালালে সংযুক্ত থাকবে। সিরিজে কিভাবে সংযোগ করা হয় এবং প্যারালালে কিভাবে সংযোগ করা হয় সেগুলো আমরা পূর্ববর্তী ভিডিওগুলোতে বিশ্লেষণ করেছি, তাই পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসলে এই অধ্যায়টি খুবই সহজ মনে হবে। সিরিজ প্যারালাল মিশ্র সার্কিট গঠন করার তিনটি উপায় আছে। প্রথম উপায় হলো দুই বা ততোধিক লোড প্যারালালে সংযোগ করে, অর্থাৎ দুই বা ততোধিক লোড প্যারালালে সংযোগ করে এই প্যারালাল সংযোগ ইউনিটকে যদি আমি সিরিজে সংযোগ করি তাহলে এইভাবে সিরিজ প্যারালাল মিশ্র সার্কিট তৈরি করা যায়। দ্বিতীয় হলো দুই বা ততোধিক লোড সিরিজে সংযোগ করে উক্ত সিরিজ ইউনিটকে যদি আবার প্যারালালের সাথে সংযোগ করি তাহলে এইভাবে আবার সিরিজ প্যারালাল মিশ্র সার্কিট তৈরি করা যায়। 3 নাম্বার হলো ক ও খ, অর্থাৎ উপরে এই দুইটার সমন্বয়ে সার্কিট গঠন করা যায়। আমরা যদি একটু সার্কিট দেখি তাহলে দেখতে অনেকটা এরকম, যে দেখা যাচ্ছে কি R1 এবং R2 কে প্রথমে প্যারালাল সংযোগ করা হয়েছে এবং R3 কি এই R1 R2 প্যারালাল সংযোগকৃত সার্কিটের সাথে আবার প্যারালালে আছে। এই প্যারালাল যে সংযোগ করা হয়েছে এটাকে বলতেছে কি প্যারালাল ইউনিট, যেটা আমরা এই কয়ের মাধ্যমে পাইছিলাম যে দুই বা ততোধিক লোড প্যারালাল সংযোগ করে উক্ত প্যারালাল ইউনিটকে সিরিজে সংযোগ। অর্থাৎ এই যে R1 R2 R3 এটা কি প্যারালাল ইউনিট, এই প্যারালাল ইউনিটকে কি এই R4 এর সাথে কি সিরিজে সংযোগ করা হয়েছে। এইভাবে কি সিরিজ প্যারালাল মেসো সার্কিট তৈরি করা হয়েছে। এখন আমরা দেখব সিরিজ প্যারালাল সার্কিটের মোট রেজিস্ট্যান্স বা সমতুল্য রেজিস্ট্যান্স কিভাবে নির্ণয় করতে হয়। প্রথমেই আমরা সার্কিটটি একটু বিশ্লেষণ করি। এই সার্কিট থেকে দেখা যাচ্ছে যে সার্কিটের মোট কারেন্ট এই বিন্দুতে আসছে। এই বিন্দুতে যে মোট কারেন্ট আছে এটা R1 এর মধ্য দিয়ে গেছে, গিয়ে যে বি বিন্দুতে আসছে এই বি বিন্দুতে গিয়ে এই মোট কারেন্টটা কি ভাগ হয়ে গেছে R2 এবং R3 তে। যেহেতু কারেন্ট R2 এবং R3 তে ভাগ হয়েছে তার মানে কি R2 এবং R3 কি প্যারালাল সংযোগ আছে। আমরা পূর্ববর্তী ভিডিওতে প্যারালাল সার্কিট নিয়ে যখন আলোচনা করেছিলাম তখন আমরা দেখেছিলাম যে প্যারালাল সার্কিটে কি কারেন্ট বিভক্ত হয়। যেহেতু R2 এবং R3 তে কারেন্ট বিভক্ত হয়েছে তাহলে কি R2 এবং R3 প্যারালালে সংযুক্ত আছে। কার সাথে? R1 এর সাথে। কারণ কি R1 এর মধ্য দিয়ে কি সার্কিটের মোট কারেন্টই গেছে। কারণ হলো সিরিজে কারেন্ট বিভক্ত হয় না, প্যারালালে কারেন্ট বিভক্ত হয়। যদি কারেন্ট বিভক্ত হয় তাহলে প্যারালাল, আর যদি কারেন্ট বিভক্ত না হয় তাহলে কি সিরিজ। তাহলে আমরা দেখতেছি যে R2 এবং R3 কি প্যারালালে আছে কার সাথে? R1 এর সাথে। এরপরে এই বিভক্ত কারেন্ট যখন সি বিন্দুতে আসলো তখন কি আবার সেই মোট সার্কিটের কারেন্ট পাওয়া গেল। এই মোট কারেন্টটা কি আবার R4 এর মধ্য দিয়ে গেছে। যেহেতু R4 এর মধ্য দিয়ে মোট কারেন্টই গেছে তাহলে কি R4 কি সিরিজে সংযুক্ত আছে। এই কারেন্টটা যখন আবার ডি বিন্দুতে আসলো তখন কি আরো দুইটা পথ পাইলো R5 এবং R6 এর জন্য। এই মোট কারেন্টটাই কি R5 এবং R6 এর মধ্য দিয়ে বিভক্ত হয়ে গেছে। যেহেতু বিভক্ত হয়েছে কারেন্ট তাহলে আমরা বলতে পারি R5 এবং R6 কি প্যারালালে সংযুক্ত আছে। এই বিভক্ত কারেন্ট ই বিন্দুতে গিয়ে কি আবার সার্কিটের মোট কারেন্ট পাওয়া গেছে। তাহলে সার্কিট বিশ্লেষণ থেকে দেখা যাচ্ছে যে R2 R3 প্যারালাল, R5 R6 প্যারালাল, R1 এবং R4 কি
সিরিজে আছে। যেহেতু আমরা প্যারালাল অংশ বিভক্ত করে ফেলেছি মানে চিহ্নিত করে ফেলেছি, তাহলে আমরা প্রথমেই কি করব, এই প্যারালাল অংশগুলোর সমতুল্য রেজিস্ট্যান্স বের করব। তাহলে কি পুরো সার্কিটটি কি হয়ে যাবে, সিরিজে সংযুক্ত হয়ে যাবে। তখন এই দুইটাকে যদি আমরা সমতুল্য রেজিস্ট্যান্স বের করে একটা চিন্তা করি, আর এই 5 আর 6 কে যদি প্যারালাল সংযুক্ত সমতুল্য রেজিস্ট্যান্স বের করে একটা চিন্তা করি, তাহলে কি চারটাই কি সিরিজে সংযুক্ত হয়ে যাবে। তখন কি আমরা পুরো সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্সটা পেয়ে যাব। সেটা আমরা একটু দেখি। প্রথমেই আমরা কি দেখব, যে বি এবং সি, এই বি এবং সি কি প্যারালাল সংযুক্ত আছে। তাহলে প্যারালাল শাখা কি R2 এবং R3 এর সমতুল্য রেজিস্ট্যান্স কি হবে, আমরা ধরলাম যে সমতুল্য রেজিস্ট্যান্স 2 3। যেহেতু R2 এবং R3 এর সমতুল্য রেজিস্ট্যান্স বের করব প্যারালালের, তাই আমরা 2 3 ধরে নিলাম। যেহেতু একটা চিহ্নিত করতে হবে সমতুল্য রেজিস্ট্যান্সকে, তাহলে আমরা 2 3 ধরে নিলাম, যেহেতু বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, যেহেতু 2 এবং 3 এর প্যারালাল, তাই আমরা 2 3 ধরে নিলাম প্যারালাল এর সমতুল্য রেজিস্ট্যান্স। তাহলে প্যারালালের সংযুক্ত সমতুল্য রেজিস্ট্যান্স বের করার সূত্র আমরা জানি যে 1 বাই আকারে বসে। তাহলে 1 বাই R23 এটা হলো সমতুল্য রেজিস্ট্যান্স। তাহলে কি হবে, সমান 1 বাই R2 প্লাস 1 বাই R3। এটাকে আমরা কি লসাগু ফরম্যাটে বসাবো। লসাগু ফরম্যাটে বসাইলে দেখতে অনেকটা এরকমই হবে। লসাগু ফরম্যাটে কিভাবে বসায় তা আমরা প্রিভিয়াস ভিডিওতে বিশ্লেষণ করেছি। যদি প্রিভিয়াস ভিডিও না দেখে থাকেন তাহলে অবশ্যই প্রিভিয়াস ভিডিওটা দেখে নেবেন। তাহলে লসাগু ফরম্যাটে আমরা বসায় ফেলছি। যেহেতু এটা 1 বাই আকারে আছে, আমাদের সমতুল্য রেজিস্ট্যান্স কি 1 বাই আকারে বসবে না, প্রকৃত হিসেবে বসবে। প্রকৃত হিসেবে বসলে কি হবে, উল্টিয়ে যাবে। 1 বাই R23 কে যদি উল্টিয়ে দিই তাহলে কি শুধু R23 থাকবে, কারণ কি নিচে 1 আছে যেটা দেখাইতে হয় না। আর এই লসাগু ফরম্যাটটাকে যদি আমরা উল্টিয়ে দেই তাহলে R2 এবং R3 এটা উপরে আসবে এবং R2 প্লাস R3 এটা কি নিচে চলে আসবে। তাহলে এই R2 এবং R3 প্যারালাল অংশের সমতুল্য রেজিস্ট্যান্স কি এইটা। এখন আমরা R5 এবং R6 এরটা দেখব। তাহলে ডিই অংশে প্যারালাল শাখা R5 এবং R6 এর সমতুল্য রেজিস্ট্যান্স ঠিক আগের মতো করে আমরা বের করব। সেই সমতুল্য রেজিস্ট্যান্সের একটা নাম দিলাম, সেটা কি 5 6। যেহেতু R5 এবং R6 এর সমতুল্য রেজিস্ট্যান্স ঠিক আগের মতো করে আমরা কি সেই 1 বাই R56 দিলাম। তাহলে এর প্যারালাল সূত্র কি হবে, 1 বাই R5 প্লাস 1 বাই R6। এটাকেও আমরা কি লসাগু আকারে বসাবো। লসাগু আকারে বসাইলে দেখতে এরকম হবে। যেহেতু এটা 1 বাই আকারে আছে, সেহেতু কি আমরা এটাকে প্রকৃত হিসেবে নিতে গেলে কি উল্টিয়ে দিতে হবে। ঠিক আগের মতো করে উল্টিয়ে দিলে দেখা যাবে কি R56 থাকতেছে সমান কি এই অংশটাকে যদি আমরা উল্টিয়ে দিই তাহলে কি R5 ইন্টু R6 উপরে চলে আসবে এবং R5 প্লাস R6 কি নিচে চলে আসবে। তাহলে R2 R3 এর সমতুল্য রেজিস্ট্যান্স R23 এবং R5 এবং R6 এর সমতুল্য রেজিস্ট্যান্স কি R56। যদি এই সার্কিটটা এখন আমরা পরিবর্তন করি, প্যারালাল সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স আকারে বসাই, তাহলে দেখতে অনেকটা কি এইরকম হবে। যেখানে কি বি বিন্দুর পরে সমতুল্য রেজিস্ট্যান্স দাঁড়াইছে কি R23 এবং ডি বিন্দুর পরে সমতুল্য রেজিস্ট্যান্স কি দাঁড়াইছে R56। তাহলে সার্কিটটি এখন কি সম্পূর্ণটাই কি একটা সিরিজ সার্কিটে সংযুক্ত হয়ে গেছে। কারণ কি প্যারালাল অংশকে আমরা সমতুল্য রেজিস্ট্যান্স করে কি দুইটা রেজিস্ট্যান্সকে একটা রেজিস্ট্যান্সে পরিণত করেছি। ঠিক একইভাবে 5 এবং 6 প্যারালাল অংশকেও সমতুল্য করে দুইটা রেজিস্ট্যান্সকে কি একটা রেজিস্ট্যান্সে পরিণত করেছি। তাহলে এখন আমাদের এই সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স বের করলেই কি আমরা সিরিজ প্যারালাল সার্কিটের মোট রেজিস্ট্যান্স বা সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় করতে পারবো। যেহেতু আমাদের কি প্যারালাল অংশের কাজ শেষ, এখন আমরা দেখব যে সার্কিটের মোট সমতুল্য রেজিস্ট্যান্স কত হবে। তাহলে সার্কিটের মোট সমতুল্য রেজিস্ট্যান্স কে আমরা ধরলাম RT সমান সমান কি R1 প্লাস কি R23 প্লাস কি R4 এবং প্লাস R56। যেহেতু সিরিজ সার্কিট সেহেতু কি সবগুলোই কি যোগ আকারে বসবে। আমরা যখন গাণিতিক সমস্যার সমাধান করব ঠিক এইভাবে যদি আমরা ভেঙে ভেঙে করি তাহলে কি আমাদের ম্যাথমেটিক্যাল সমস্যায় কোনো ধরনের সমস্যা সৃষ্টি হবে না বা জটিলতা তৈরি হবে না। আমরা প্রথমে কি প্যারালাল অংশের কাজ শেষ করে ওই দুইটা বা তিনটা প্যারালাল অংশের রেজিস্টরকে কি একটা রেজিস্টরে পরিণত করার চেষ্টা করব। তাহলেই আমরা সহজে সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় করতে পারবো। এখন আমরা দেখব সিরিজ প্যারালাল সার্কিটের মোট কারেন্ট কিভাবে নির্ণয় করতে হয়।
বলছে যে সরবরাহকৃত ভোল্টেজকে মোট রেজিস্ট্যান্স দ্বারা ভাগ করলে কি মোট কারেন্ট পাওয়া যায়। এটা আমরা ওহমের সূত্র থেকেও জানি যে I ইজ ইকুয়াল টু ভি বাই আর, অর্থাৎ সরবরাহকৃত ভোল্টেজকে মোট রেজিস্ট্যান্স দ্বারা ভাগ করলে কি কারেন্ট পাওয়া যায়। তাহলে মনে করি যে সরবরাহকৃত কি ভোল্টেজ ভি এবং মোট রেজিস্ট্যান্স কি আর টি। প্যারালাল সার্কিটের মোট রেজিস্ট্যান্স আর টি কিভাবে নির্ণয় করতে হয় সেটা কিন্তু আমরা কিছুক্ষণ আগেই সিরিজ প্যারালাল সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় করা থেকে পেয়েছিলাম। তাহলে মোট কারেন্ট কি হবে? I ইজ ইকুয়াল টু ভি বাই আর টি। প্রথমে কি সিরিজ সার্কিটের মোট সমতুল্য রেজিস্ট্যান্সটাকে আমাদের নির্ণয় করতে হবে। পরে কি সরবরাহ ভোল্টেজকে ওই সমতুল্য রেজিস্ট্যান্স দ্বারা ভাগ করলে কি আমরা মোট কারেন্ট পেয়ে যাব। এই সার্কিটটাই যদি আমরা চিন্তা করি, এই যে আর টি লাস্টে আমরা যেটা দেখেছিলাম সার্কিট, সেখানে কি চারটা রেজিস্টর কি সিরিজে ছিল। ওই চারটা রেজিস্টরের সিরিজে সমতুল্য রেজিস্ট্যান্স আমরা আর টি বের করেছিলাম। তাহলে কি সার্কিটে এখন কি একটাই রেজিস্টর, সেটা কি আর টি, অর্থাৎ মোট রেজিস্ট্যান্স, এবং সার্কিটের ভোল্টেজ কি ছিল ভি। তাহলে ওই ভি কে যদি আমি আর টি দ্বারা ভাগ করি তাহলে কি সার্কিটের মোট কারেন্ট পাওয়া যাবে, যে যার একক কি অ্যাম্পিয়ার। এখন আমরা সিরিজ প্যারালাল সার্কিটের বিভিন্ন অংশের কারেন্ট নির্ণয় করব। এই সার্কিটটি যদি আমরা একটু বিশ্লেষণ করি, দেখা যাবে যে এই ভি হচ্ছে সার্কিটের সাপ্লাই ভোল্টেজ, এই আইটা হচ্ছে সার্কিটের মোট কারেন্ট। এখানে একটি রেজিস্টর আছে যার নাম দেওয়া হয়েছে আর3, এখানে একটি রেজিস্টর আছে যার নাম হচ্ছে আর1, এবং এখানে আরেকটা রেজিস্টর আছে যার নাম হচ্ছে আর2। এখন এই তিনটা রেজিস্টর এই সার্কিটের সিরিজে কোনটা আছে এবং প্যারালালে কোনটা আছে সেটা যদি আমরা বিশ্লেষণ করতে চাই তাহলে আমাদের কারেন্ট প্রবাহকে খেয়াল করতে হবে। তো সার্কিটের মোট কারেন্ট হচ্ছে আই, এই কারেন্টটা এই আর3 দিয়ে সম্পূর্ণটাই প্রবাহিত হচ্ছে, অর্থাৎ এখানে কোনো বিভক্ত হচ্ছে না। যেহেতু কারেন্ট বিভক্ত হচ্ছে না তাহলে এই আর3টা এই সার্কিটের ক্ষেত্রে সিরিজে সংযুক্ত অবস্থায় আছে। এই সার্কিটের মোট কারেন্টটা যখন এদিকে আসলো আর3 হয়ে, তখন আসার পরে সে দুইটা পথ পাইলো। একটা আর1 দিয়ে চলে গেছে যার নাম হচ্ছে কারেন্ট আই1, এবং আরেকটা আর2 দিয়ে চলে গেছে যার নাম হচ্ছে আই2 কারেন্ট। তাহলে এই সার্কিটের মোট কারেন্টটা এখানে আসার পরে বিভক্ত হয়ে গেছে। যেহেতু প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য অনুযায়ী কারেন্ট বিভক্ত হয়, তাহলে আমরা বলতে পারি যে এই আর1 এবং আর2 এই সার্কিটের ক্ষেত্রে প্যারালালে সংযুক্ত অবস্থায় আছে। এখন আমাদের লক্ষণীয় বিষয় হচ্ছে এই যে আর1 এবং আর2, এই সেকশনটা কি প্যারালাল সেকশন। এই প্যারালাল সেকশনটা এই আর3 সাথে কি অবস্থায় আছে? সিরিজে অবস্থায় আছে। তাহলে আমরা বলতে পারি যে এই আর3 সাথে এই প্যারালাল সেকশনটা কি সিরিজে অবস্থান করতেছে। অর্থাৎ এই দুইটা রেজিস্টরকে যদি আমি সমতুল্য রেজিস্টর নির্ণয় করে একটা রেজিস্টর করি তাহলে এই আর3 সাথে সেই একটা রেজিস্টর কি সিরিজে অবস্থান করবে। তাহলে আমরা জানি যে সিরিজে ভোল্টেজ বিভক্ত হয়। তাহলে এই যে সাপ্লাই ভোল্টেজ ভি, এই ভিটা এই সিরিজ রেজিস্টরের ক্ষেত্রে ড্রপ হয়েছে কি ভি1। আর এই ভি1 ড্রপ হওয়ার পরে যে অবশিষ্ট ভোল্টেজটা রয়েছে সেটার নামই হচ্ছে ভিপি, অর্থাৎ প্যারালাল সেকশনের ভোল্টেজ। অর্থাৎ সার্কিটের এই সাপ্লাই ভোল্টেজটা আর3 তে ড্রপ হওয়ার পরে যে অবশিষ্ট ভোল্টেজটা রয়েছে সেটা এই প্যারালাল ইউনিটের জন্যই রয়েছে। সেহেতু আমরা এই অংশে বলতে পারি যে এই আর3 এর ভোল্টেজ ড্রপ হওয়ার পরে এই ভিপিটা প্যারালাল অংশের জন্য রয়েছে, আর এই ভিপিটা আর1 এবং আর2 এর ক্ষেত্রে সমান হয়। অর্থাৎ আমরা জানি যে প্যারালাল অংশে ভোল্টেজ বিভক্ত হয় না। অর্থাৎ এই আর1 এর জন্য ভোল্টেজ হচ্ছে ভিপি এবং আর2 এর জন্য ভোল্টেজ হচ্ছে ভিপি। কখনোই এই সাপ্লাই ভোল্টেজ হবে না, কারণ কি সিরিজে ড্রপ হওয়ার পরে ভোল্টেজ এই অবশিষ্ট ভোল্টেজটা রয়েছে ভিপি। তাহলে আমরা জানি যে সরবরাহকৃত ভোল্টেজকে সিরিজ প্যারালাল সার্কিটের মোট রেজিস্ট্যান্স দ্বারা ভাগ করলে মোট কারেন্ট পাওয়া যায়। এটা ওহমের সূত্র থেকে এসেছে যে কারেন্ট আই সমান সমান ভি বাই আর। অর্থাৎ কারেন্টকে যদি আমরা বের করতে চাই তাহলে সার্কিটের ভোল্টেজ ভাগ সার্কিটের মোট রেজিস্ট্যান্স। মনে করি সরবরাহকৃত ভোল্টেজ ভি, অর্থাৎ এই যে সার্কিটের সরবরাহকৃত ভোল্টেজ ভি, মোট রেজিস্ট্যান্স আরটি, অর্থাৎ
এই সিরিজের অংশ এবং প্যারালাল অংশ যদি আমরা সমতুল্য রেজিস্ট্যান্স বের করি, তাহলে আমরা সেটা ধরে নিলাম কি সার্কিটের মোট রেজিস্ট্যান্স আর টি হলে মোট কারেন্ট আই কি হবে? মোট কারেন্ট আই হবে আই সমান সমান ভি বাই আর টি, অর্থাৎ সার্কিটের সরবরাহকৃত ভোল্টেজ ভি এবং সার্কিটের মোট রেজিস্ট্যান্স আর টি। এটাই হচ্ছে কি এখন এই সার্কিটের ক্ষেত্রে মোট কারেন্ট নির্ণয় করার সূত্র, অর্থাৎ I ইজ ইকুয়াল টু ভি বাই আর। ভি হচ্ছে সাপ্লাই ভোল্টেজ এবং আর টি হচ্ছে এখানে সার্কিটের মোট রেজিস্ট্যান্স। সিরিজ প্যারালাল সার্কিটের প্যারালাল অংশের ভোল্টেজ, অর্থাৎ এই যে প্যারালাল সেকশনটা, এই প্যারালাল সেকশনের ভোল্টেজ কি? এই ভিপি। এই ভোল্টেজ মোট কারেন্ট এবং সমতুল্য রেজিস্ট্যান্সের গুণফলের সমান হবে। অর্থাৎ আমরা যদি এই ভোল্টেজকে নির্ণয় করতে চাই, অর্থাৎ এই ভিপি কে নির্ণয় করতে চাই, তাহলে সেটা আমরা কিভাবে নির্ণয় করব সেটা আমরা এখানে দেখি এখন। কারণ হচ্ছে আমাদের এই প্যারালাল অংশের ভোল্টেজ বের করা প্রয়োজন। কারণ হচ্ছে এখানে কি সিরিজ অংশ রয়েছে। যেহেতু আমরা প্যারালাল অংশের ভোল্টেজ এই সাপ্লাই ভোল্টেজ লিখতে পারতেছি না, কারণ হচ্ছে কি সিরিজ অংশ রয়েছে। সিরিজ অংশতে ভোল্টেজ বিভক্ত হওয়ার পরেই অবশিষ্ট ভোল্টেজ এখানে প্যারালাল অংশের জন্য থাকবে, অর্থাৎ এই ভিপিটা থাকবে। তাহলে এই ভিপিটা আমরা কিভাবে নির্ণয় করব সেটা আমরা দুই ভাবে নির্ণয় করতে পারি। সেটা হচ্ছে ভিপি সমান সমান আই ইন্টু আর ই কিউ। এখানে আই হচ্ছে এই সার্কিটের মোট কারেন্ট এবং আর ইকিউ হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এটা এই ইকিউ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে এই প্যারালাল অংশের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, অর্থাৎ আর ওয়ান প্যারালাল আর টু। এই দুইটা রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সই হচ্ছে কি আর ইকিউ। এটা আমরা এইভাবেও তৈরি করতে পারি যে ভিপি সমান সমান আই ইন্টু আর ইকিউ, অর্থাৎ সার্কিটের মোট কারেন্ট গুণ প্যারালাল অংশের রেজিস্ট্যান্স। অথবা এটা অন্যভাবেও নির্ণয় করা যায় যে সাপ্লাই ভোল্টেজ, অর্থাৎ সার্কিটের সাপ্লাই ভোল্টেজ ভি মাইনাস হচ্ছে এই সিরিজ অংশের ভোল্টেজ ড্রপ, অর্থাৎ এই যে সিরিজ অংশের ভোল্টেজ ড্রপ ভি ওয়ান আমরা ধরেছি, এই ভি ওয়ানটা থেকে যদি আমরা বাদ দেই, অর্থাৎ এই সাপ্লাই ভোল্টেজ থেকে যদি আমরা সিরিজ অংশের ভোল্টেজ বাদ দেই, তাহলে যেই ভোল্টেজটা থাকবে সেটা হচ্ছে কি প্যারালাল অংশের জন্য ভোল্টেজ। এটা এইভাবেও আমরা কি বের করতে পারি। তো এখানে কি কি আছে? ভিপি হচ্ছে প্যারালাল অংশের ভোল্টেজ, যেটা কি সাপ্লাই ভোল্টেজ থেকে সিরিজ অংশের ভোল্টেজ বাদ দিলে আমরা ভিপিটা পেতে পারি। অথবা আমরা সার্কিটের মোট কারেন্টের সাথে এই প্যারালাল অংশের সমতুল্য রেজিস্ট্যান্সকে গুণ করেও পেতে পারি। কারণ কি আমরা জানি কি ভি ইজ ইকুয়াল টু আই আর, সেই ওহমের সূত্রটাই এখানে ব্যবহার করা হয়েছে। আই হচ্ছে এখানে সার্কিটের মোট কারেন্ট এবং আর হচ্ছে এই প্যারালাল অংশের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। প্যারালাল অংশের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কিভাবে নির্ণয় করতে হয় সেটা কিন্তু আমরা পূর্ববর্তী ভিডিওতে দেখেছি। আপনি যদি পূর্ববর্তী ভিডিও না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নিন। তো আমরা প্যারালাল অংশের ভোল্টেজ কিন্তু আমরা এইভাবেও তৈরি করতে পারি যে ওহমের সূত্র দিয়ে আই আর, অর্থাৎ সার্কিটের মোট কারেন্ট ইনটু প্যারালাল অংশের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, অথবা আমরা ভোল্টেজ ডিফারেন্স দিয়েও নির্ণয় করতে পারি। ভোল্টেজ ডিফারেন্স হলো এখানে তিনটা ভোল্টেজ, যে সাপ্লাই ভোল্টেজ, সিরিজ ভোল্টেজ এবং প্যারালাল ভোল্টেজ। আমরা প্যারালাল ভোল্টেজ নির্ণয় করব, তাহলে সাপ্লাই ভোল্টেজ থেকে সিরিজের ভোল্টেজটা বাদ দিলে আমরা কি প্যারালাল অংশের ভোল্টেজ পেয়ে যাব, সেটা এখানে লিখছে। আরেকটা হচ্ছে আই হচ্ছে কি আর থ্রি দিয়ে সার্কিটের মোট কারেন্টের মান। এই যে আইটা, সেটা কিন্তু আমরা বিশ্লেষণ করেছি যে আই হচ্ছে কি এখানে সার্কিটের মোট কারেন্ট, যেটা কি আর থ্রি দিয়ে প্রবাহিত হয়ে যাচ্ছে, এবং আর ই কিউ হচ্ছে প্যারালাল অংশের সমতুল্য রেজিস্ট্যান্স। সেটাও কিন্তু আমরা বলেছি যে আর ই কিউ হচ্ছে কি আর ওয়ান এবং আর টু, এখানে যে প্যারালাল অংশের রেজিস্ট্যান্স সেটাই কিন্তু কি এখানে আর ই কিউ দ্বারা প্রকাশ করছে। তাহলে আমরা এখানে ভিপি নির্ণয় করে ফেললাম। এখানে কিন্তু আমরা সিরিজ অংশের ভোল্টেজ কিভাবে নির্ণয় করব সেটা কিন্তু আমরা ওহমের সূত্র অনুযায়ী জানি যে V is equal to IR। এখানে V1 টা হচ্ছে কি এই সিরিজ অংশের, অর্থাৎ R3 এর ভোল্টেজ ড্রপ। তাহলে V is equal to IR। তাহলে I হচ্ছে এখানে সার্কিটের মোট কারেন্ট এবং R হচ্ছে এই যে সিরিজের R3, এই দুইটার গুণফলই হচ্ছে কি V1, অর্থাৎ I into R। তাহলে এই দুইটাকে গুণ করলে আমরা কি এই সিরিজ অংশের
ভোল্টেজটা পেয়ে যাব। তাহলে সিরিজ অংশের ভোল্টেজ পেয়ে গেলে সাপ্লাই ভোল্টেজ থেকে এই সিরিজ অংশের ভোল্টেজ বাদ দিলেই আমরা ভিপিটা পেয়ে যাব। তাহলে আমরা এখান থেকে V1 কিভাবে বের করতে হয়, VP কিভাবে বের করতে হয় সেটা কিন্তু আমরা জেনে গেলাম। এখন আমরা দেখব যে এই যে প্যারালাল অংশের কারেন্ট I1 এবং I2 কিভাবে নির্ণয় করতে হয়। তাহলে R1 এর ক্ষেত্রে কারেন্ট হচ্ছে কি I1। এখানে আমরা ২ ভাবে এই I1 টা নির্ণয় করতে পারি। একটা হচ্ছে কি, যেহেতু আমাদের প্যারালাল অংশের ভোল্টেজ আমরা জানি, তাহলে I is equal to কি V by R, অর্থাৎ ওহমের সূত্র ব্যবহার করতে পারি। তাহলে এখানে V হচ্ছে কি প্যারালাল অংশের ভোল্টেজ VP এবং R হচ্ছে কি এই R1। যেহেতু আমরা R1 এর কারেন্ট নির্ণয় করব, তাহলে I1 সমান সমান কি V ইনটু R। V হচ্ছে কি VP এবং R হচ্ছে কি R1। এটা দিয়েও আমরা নির্ণয় করতে পারি। যদি আমাদের কাছে ভিপি টা না থাকে বা কোনোভাবে আমরা বের না করতে পারি, যদি আমাদের কি শুধু সার্কিটের মোট কারেন্ট I জানা থাকে, তাহলেও কিন্তু আমরা এই I1 এবং I2 নির্ণয় করতে পারি। সেটা কিভাবে? কারেন্ট ডিভাইডার রুল। এই কারেন্ট ডিভাইডার রুল কিন্তু আমরা পূর্ববর্তী ভিডিওতে অর্থাৎ প্যারালাল সার্কিটের ভিডিওতে দেখেছি। আপনি যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নিন। তাহলে কারেন্ট ডিভাইডার রুলটা কি? যে কারেন্ট ডিভাইডার রুল হচ্ছে সার্কিটের মোট কারেন্ট গুণ যেই শাখার কারেন্ট আমরা বের করব তার বিপরীত শাখার রেজিস্ট্যান্সের গুণ ডিভাইডেড বাই দুটি রেজিস্টরের যোগফল। অর্থাৎ মোট কারেন্ট হচ্ছে I এবং আমরা R1 এর কারেন্ট I1 বের করব, সেহেতু এর বিপরীত শাখা কোনটা? এই R2। তাহলে এই R2 এখানে বসলো এবং দুটি রেজিস্টরের যোগফল অর্থাৎ R1 এবং R2 রেজিস্টরের যোগফল। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে আমরা যে শাখার কারেন্ট বের করব সেই শাখার বিপরীত রেজিস্টর দিয়ে কি এই মোট কারেন্টকে গুণ হয় এইটার ক্ষেত্রে। ঠিক আছে? এটা কারেন্ট ডিভাইডার রুলের নিয়ম। তো আমরা এই কারেন্ট ডিভাইডার রুল দিয়েও কি আমরা শাখা কারেন্ট নির্ণয় করতে পারি। সাধারণত আমরা এই মিশ্র সার্কিটের শাখা কারেন্ট নির্ণয় করার ক্ষেত্রে কারেন্ট ডিভাইডার রুল দিয়েই বেশিরভাগ ক্ষেত্রে আমরা শাখা কারেন্টগুলো বের করে থাকি। তো এটা খুবই গুরুত্বপূর্ণ যে শাখা কারেন্ট নির্ণয় করার ক্ষেত্রে কারেন্ট ডিভাইডার রুলটি। যে কারেন্ট ডিভাইডার রুলটা কি? যে সার্কিটের মোট কারেন্ট গুণ যে শাখার আমরা কারেন্ট বের করব তার বিপরীত শাখার রেজিস্ট্যান্সের গুণ ভাগ দুটি রেজিস্টরের যোগফল। এবার আমরা R2 এর কারেন্ট নির্ণয় করি। R2 এর কারেন্ট I2 ভোল্টেজ দিয়ে যদি আমরা করি অর্থাৎ ওহমের সূত্র যদি ব্যবহার করি তাহলে V বাই R। V হচ্ছে কি প্যারালাল অংশের ভোল্টেজ VP এবং R হচ্ছে কি R2। যেহেতু আমরা R2 এর কারেন্ট I2 নির্ণয় করতেছি সেহেতু কি R2। তাহলে V বাই R অর্থাৎ VP বাই R2 এভাবে করতে পারি, অথবা কারেন্ট ডিভাইডার রুল। কারেন্ট ডিভাইডার রুল অনুযায়ী মোট কারেন্ট গুণ কি যে শাখার কারেন্ট আমরা বের করব তার বিপরীত শাখার রেজিস্ট্যান্সের গুণ। যেহেতু আমরা I2 বের করতেছি, তাহলে I2 শাখার বিপরীত শাখার রেজিস্ট্যান্স কি R1। তাহলে এই R1 দিয়ে মোট কারেন্টের গুণ ডিভাইডেড বাই দুটি রেজিস্টরের যোগফল। এটাই হচ্ছে কি কারেন্ট ডিভাইডার রুল। তাহলে এইভাবেও আমরা বের করতে পারি। তাহলে আমাদের যদি শাখা কারেন্ট আমরা বের করতে পারি অর্থাৎ I1 এবং I2 যদি আমরা পেয়ে যাই, তাহলে মোট কারেন্টও কি আমরা এভাবে বের করতে পারি যে মোট কারেন্ট I সমান সমান কি I1 প্লাস I2, অর্থাৎ যে দুইটা কারেন্ট বিভক্ত হয়েছে এই দুইটা কারেন্টের যোগফলই কি এই সার্কিটের মোট কারেন্ট। এটাই কিন্তু আমাদের সার্কিটের মোট কারেন্ট আমরা এইভাবেও নির্ণয় করতে পারি। এইভাবেও নির্ণয় করতে পারি বা এইভাবেও নির্ণয় করতে পারি। এখন আমরা সিরিজ প্যারালাল সার্কিটের বিভিন্ন অংশের ভোল্টেজ নির্ণয় করব। এই সার্কিটটাই কিন্তু আমরা কিছুক্ষণ আগেই বিশ্লেষণ করেছি যে এটা হচ্ছে সার্কিটের সাপ্লাই ভোল্টেজ, এটা হচ্ছে সার্কিটের মোট কারেন্ট, এটা হচ্ছে R3 যেটা কি সার্কিটের সাথে সিরিজে অবস্থান করতেছে, এই R1 এবং R2 সার্কিটের সাথে প্যারালালে অবস্থান করতেছে। এইটা হচ্ছে সিরিজ অংশের ভোল্টেজ এবং এইটা হচ্ছে প্যারালাল অংশের ভোল্টেজ। এই সার্কিটটাই আমরা কিন্তু কিছুক্ষণ আগেই বিশ্লেষণ করেছি। তো এই সার্কিট থেকেই আমরা বিভিন্ন অংশের ভোল্টেজ কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা দেখব। অর্থাৎ সিরিজ অংশের ভোল্টেজ এবং প্যারালাল অংশের ভোল্টেজ কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা দেখব। যে
সিরিজ প্যারালাল সার্কিটের সরবরাহ ভোল্টেজ হতে সিরিজ রেজিস্ট্যান্সের জন্য ঘাটতি ভোল্টেজ বিয়োগ করলে প্যারালাল অংশের ভোল্টেজ পাওয়া যায়। অর্থাৎ এখানে বলতেছে যে সিরিজ প্যারালাল সার্কিটের ক্ষেত্রে সরবরাহকৃত ভোল্টেজ কি? ভি। এই ভি হতে সিরিজ রেজিস্ট্যান্সের জন্য, অর্থাৎ সিরিজ রেজিস্ট্যান্স কোনটা এখানে? আর3। এই সিরিজ রেজিস্ট্যান্সের জন্য ঘাটতি ভোল্টেজ, এইখানে ঘাটতি ভোল্টেজ কি? আমরা ধরলাম ভি3। আমরা এখানে ভি3 ধরি, ভি1 ধরি, কোনো সমস্যা নেই। তো এই R3 এর জন্য আমরা ভোল্টেজ ঘাটতি ধরে নিলাম কি? V3। এই V3 টা যদি আমরা বাদ দেই তাহলে প্যারালাল অংশের ভোল্টেজ অর্থাৎ VP পাওয়া যাবে। অর্থাৎ এই সাপ্লাই ভোল্টেজ হতে সিরিজ অংশের ভোল্টেজ যদি আমরা বাদ দেই তাহলে এই যে প্যারালাল অংশের ভোল্টেজ VP এইটা কি পাওয়া যাবে। অর্থাৎ VP সমান হবে কি? V মাইনাস V3। অর্থাৎ এই যে সরবরাহকৃত ভোল্টেজ V এইটা থেকে কি সিরিজ অংশের ভোল্টেজের যে ঘাটতি এটাকে বাদ দেওয়া হয়েছে। এইটা থেকে এটা বাদ দিলেই কি আমরা এই ভিপিটা পেয়ে যাব। প্যারালাল রেজিস্ট্যান্স R1 এবং R2 এর দুই প্রান্তে একই ভোল্টেজ পাওয়া যায়। আমরা এটা কিন্তু প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য থেকেই জানি যে প্যারালাল সার্কিটে ভোল্টেজ বিভক্ত হয় না। অর্থাৎ এখানে প্যারালাল অংশ কোনটা? R1 এবং R2। আর প্যারালাল অংশের ভোল্টেজ কি? ভিপি। তাহলে এই ভিপিটা R1 এবং R2 দুইটার ক্ষেত্রে কি একই থাকবে। সেটাই বলছে যে প্যারালাল রেজিস্ট্যান্স R1 এবং R2 এই দুই প্রান্তে কি একই ভোল্টেজ কি ভিপি থাকবে। অর্থাৎ এই ভিপি থাকবে ভিপি, অর্থাৎ প্যারালাল অংশের ভোল্টেজ। কখনোই কি এখানে সাপ্লাই ভোল্টেজ হবে না। প্যারালাল অংশের ভোল্টেজ হবে। কারণ কি? যেহেতু সিরিজে রেজিস্ট্যান্স আছে। সিরিজে রেজিস্ট্যান্স থাকলে সেই সিরিজের রেজিস্ট্যান্সের ভোল্টেজ ঘাটতি বাদ দিয়ে প্যারালাল অংশের ভোল্টেজ বিবেচনা করতে হবে। তাহলে এখানে V3 টা কি সেটা আমরা দেখি। যে সিরিজ রেজিস্ট্যান্সের জন্য V3 টা হচ্ছে ঘাটতি ভোল্টেজ V3 সমান কারেন্ট ইনটু সিরিজ রেজিস্ট্যান্স। অর্থাৎ এই যে V3 অর্থাৎ সিরিজের যে ভোল্টেজ সেটা আমরা কিভাবে নির্ণয় করব সেটা এখানে বলতে দেখানো হয়েছে যে V3 হচ্ছে কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স, অর্থাৎ V ইজ ইকুয়াল টু IR ওহমের সূত্র অনুযায়ী। তাহলে এখানে I টা হচ্ছে কি সার্কিটের মোট কারেন্ট। তাহলে V3 সমান I ইনটু R3, সার্কিটের মোট কারেন্ট ইনটু আর হচ্ছে কি এই যে সিরিজ রেজিস্ট্যান্স R3। তাহলে আমরা এই সিরিজ অংশের ভোল্টেজ কিভাবে নির্ণয় করব? এটা সিম্পল ভাবে আমরা ওহমের সূত্র দিয়েই বের করতে পারি। যেহেতু এই সিরিজ অংশের ভিতর দিয়ে সার্কিটের মোট কারেন্ট প্রবাহিত হচ্ছে, তাহলে V3 সমান IR, অর্থাৎ I হচ্ছে সার্কিটের মোট কারেন্ট এবং R হচ্ছে এই R3 রেজিস্ট্যান্স। সেটাই এখানে দেখানো হয়েছে যে V3 সমান I ইনটু R3। তাহলে ভিপি হবে কি? ভিপি হবে সাপ্লাই ভোল্টেজ মাইনাস সিরিজ অংশের ভোল্টেজের বিয়োগফল। এইটাই এখানে খুবই গুরুত্বপূর্ণ যে প্যারালাল অংশের ভোল্টেজটা আমরা কিভাবে বের করব। প্যারালাল অংশের ভোল্টেজ আমরা খুব সহজেই বের করতে পারি। সেটা হচ্ছে কি সাপ্লাই ভোল্টেজ থেকে এই সিরিজের ড্রপকৃত ভোল্টেজটাকে বাদ দিয়ে আমরা প্যারালাল অংশের ভোল্টেজটা নির্ণয় করতে পারি। আর সিরিজের অংশের ভোল্টেজ কিভাবে নির্ণয় করব? ওহমের সূত্র অনুযায়ী IR। I হবে কি সার্কিটের মোট কারেন্ট এবং R হবে কি সিরিজ অংশের রেজিস্ট্যান্সের গুণফল। এই যে এইটা। তাহলে আমরা এখানে জেনে গেলাম কি যে সিরিজ প্যারালাল সার্কিটের বিভিন্ন অংশের ভোল্টেজ কিভাবে নির্ণয় করতে হয়। অর্থাৎ এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি প্যারালাল অংশের ভোল্টেজটা কিভাবে নির্ণয় করতে হয়। প্যারালাল অংশের ভোল্টেজটা নির্ণয় হচ্ছে কি সাপ্লাই ভোল্টেজ থেকে সিরিজ অংশের ভোল্টেজটা বাদ দিলেই আমরা কি প্যারালাল অংশের ভোল্টেজটা পেয়ে যাব। এখন আমরা দেখব সিরিজ প্যারালাল সার্কিট সংক্রান্ত সমস্যা ও সমাধান, অর্থাৎ গাণিতিক সমস্যাগুলো দেখি। প্রথমটাতে দেওয়া আছে যে 12 ওহমের একটি রেজিস্ট্যান্স 15 ওহম এবং 5 ওহমের সিরিজ শাখার সাথে প্যারালালে যুক্ত করার পর যদি সমগ্র সার্কিটের সাথে একটি 40 ওহম রেজিস্ট্যান্স সিরিজে যুক্ত করা হয় তবে সার্কিটের সমবেত রেজিস্ট্যান্সের মান কত? সমবেত রেজিস্ট্যান্স বলতে মোট রেজিস্ট্যান্স বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি বোঝায়। আমরা যে কোনো গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে প্রশ্নটাকে আগে ভালো করে পড়ব এবং সেই অনুযায়ী সার্কিট তৈরি করব। তাহলে প্রথমেই বলছে 12 ওহমের একটি রেজিস্ট্যান্স, তাহলে প্রথমে আমরা কি একটা দিব 12 ওহমের একটি রেজিস্ট্যান্স যার নাম দিলাম R1। এরপরে বলা হয়েছে 15 ওহম এবং 5 ওহমের সিরিজ শাখার সাথে, তাহলে 15 ওহম এবং 5 ওহমের সিরিজ শাখা, তাহলে 15 ওহমের জন্য একটা রেজিস্টর এবং
5 ওহমের জন্য কি আরেকটা রেজিস্টর কি সিরিজ শাখা, তার মানে সিরিজে সংযোগ করা হয়েছে। অর্থাৎ আমরা দিলাম 15 ওহমের রেজিস্টরের নাম দিলাম R2 এবং 5 ওহম রেজিস্টরের নাম দিলাম কি R3। এই 15 ওহম এবং 5 ওহম এর সিরিজ শাখা, তার মানে কি এই দুইটা কি সিরিজে সংযোগ, তার মানে এইটা হচ্ছে কি সেই সিরিজ শাখা। এই সিরিজ শাখার সাথে কি প্যারালাল যুক্ত করার পর, অর্থাৎ প্যারালাল যুক্ত করতে বলছে, তার মানে কি প্যারালালে আমরা যুক্ত করে দিলাম। এরপর বলছে যে যুক্ত করার পর সার্কিটের সাথে একটি 40 ওহমের রেজিস্ট্যান্স সিরিজে যুক্ত করা হয়েছে। এই পুরোটা অংশের সাথে কি আবার 40 ওহমের রেজিস্ট্যান্স কি সিরিজে যুক্ত করতে বলছে। তাহলে 40 ওহমের একটা রেজিস্ট্যান্স R4 যার নাম দিলাম সেটা কি সিরিজে যুক্ত করে দিলাম। এখন যদি আমরা এইটুকুই কি আমাদের প্রশ্নে বলা হয়েছে, বলছে প্রথমে কি 12 ওহমের একটি রেজিস্ট্যান্স, প্রথমে আমরা কি দিলাম কি 12 ওহমের একটি রেজিস্ট্যান্স যার নাম দিলাম R1। এরপরে বলছে 15 ওহম এবং 5 ওহমের সিরিজ শাখা, তাহলে 15 ওহম এবং 5 ওহমের কি সিরিজ শাখা তৈরি করলাম। এর সাথে কি প্যারালালে যুক্ত কি এই R1, সেটাকে আমরা প্যারালালে যুক্ত করে দিলাম। এই অংশের সাথে আবার বলছি যে 40 ওহমের রেজিস্ট্যান্স কি সিরিজে যুক্ত করা হয়, তাহলে 40 ওহমের একটি রেজিস্ট্যান্স কি আমরা সিরিজে যুক্ত করে দিলাম। সার্কিটটি যদি আমরা এখন ক্লোজ করি দেখতে অনেকটা এইরকমই হবে। এরপর প্রশ্নে বলছে যে তবে সার্কিটের সমবেত রেজিস্ট্যান্সের মান কত, অর্থাৎ সার্কিটের মোট রেজিস্ট্যান্সের মান জানতে চাওয়া হয়েছে। তাহলে এই চিত্র ক থেকে আমরা দেখতেছি কি R2 এবং R3 এই দুইটা কিতে আছে সিরিজে আছে। আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে এই সিরিজ অংশটুকুকে আগে দুইটা রেজিস্টরকে কি একটা রেজিস্টরে পরিণত করা। তাহলে এই দুইটা রেজিস্টরের সমতুল্য রেজিস্ট্যান্স কি হবে, আমরা ধরলাম 2 3 এর ক্ষেত্রে সমতুল্য রেজিস্ট্যান্স 2 এবং 3 ধরে নিলাম। যেহেতু এটা সিরিজে সংযুক্ত আছে তাহলে কি R2 প্লাস R3 এই সিরিজ অংশটুকুকে কি আমরা একটা রেজিস্টরে পরিণত করব। তাহলে R2 এর মান 15 এবং R3 এর মান 5, যোগ করলে কত হবে 20 ওহম। তার মানে এই দুইটা রেজিস্টরের জায়গায় যদি আমরা একটা রেজিস্টর দেই এবং তার মান যদি 20 দেই তাহলে কিন্তু আমাদের সার্কিটটিকে আর একটু ছোট হয়ে আসবে। ঠিক এই রকম প্রথমে কি আমরা R1 এর মান দিলাম 12 এবং R2 3 যেটা এখানে কি সিরিজে যুক্ত ছিল দুইটা, সেই দুইটাকে কি আমরা একটা রেজিস্টরে নিলাম কি R2 3। এই যে R2 3 সিরিজ অংশটুকুর সমতুল্য রেজিস্ট্যান্স বা মোট রেজিস্ট্যান্স, তাহলে 2 3 এর মান কি 20। তাহলে এই দুইটা কি ছিল আমাদের প্যারালালে ছিল, এই দুটো অংশ কি ছিল প্যারালালে ছিল, প্যারালালে দিয়ে দিলাম। এর সাথে কি ছিল একটা 40 ওহম রেজিস্টর কি সিরিজে যুক্ত ছিল, দিয়ে দিলাম। তাহলে কি সার্কিটটি আমাদের আরেকটু ছোট হয়ে গেল। আমি কিন্তু বলেছিলাম যে সার্কিট আমরা যত ভেঙে ভেঙে তৈরি করব ততই কি আমাদের জন্য সহজ হবে সমাধান করা। তাহলে প্রথমে আমরা কি বের করছি কি সিরিজ অংশটুকুর মোট রেজিস্ট্যান্স বের করে কি একটা রেজিস্টরে পরিণত করলাম। এখন দেখা যাচ্ছে যে এই খ সার্কিট হতে দেখা যাচ্ছে কি এই R2 3 এবং R1 কিতে আছে প্যারালালে আছে, আর R4 তো সিরিজে আছে। তার মানে আমাদের এখন লক্ষ্য হচ্ছে এই R2 3 এবং R1 যেটা প্যারালালে আছে এইটাকে কি আমরা সমাধান, অর্থাৎ এই প্যারালাল অংশের সমতুল্য রেজিস্ট্যান্স বের করে কি এই দুইটাকে কি আমরা একটাতে পরিণত করব। তার মানে এই খ চিত্র হতে প্যারালালে যুক্ত যে অংশটুকু আছে তার সমতুল্য রেজিস্ট্যান্স আমরা বের করি। প্যারালালের ক্ষেত্রে আমরা দিলাম আর পি প্যারালাল রেজিস্ট্যান্স। আমি যেটা দিয়েই নাম দিই না কেন তাতে কোনো সমস্যা নেই, জাস্ট আমাকে বোঝাইতে হবে যে এটা দ্বারা এটাই প্রকাশ করা হয়েছে। তা আমি প্যারালালের ক্ষেত্রে দিয়ে দিলাম যে আর পি সমতুল্য রেজিস্ট্যান্স। তাহলে আর পি সমান সমান 1/R1 প্লাস কি 1/R2 3। এখন যদি আমরা এইটাকে মান বসাই তাহলে কি R1 এর মান কি 12 এবং R2 3 এর মান কি 20। তাহলে 12 এবং 20 এর লসাগু যদি আমরা করি দেখা যাবে কি প্রথমে 2 দিয়ে করি, 2 দিয়ে করলে 12 কে 6 এবং 20 কে কি 10, আবার 2 দিয়ে করা যায়, 6 কে কি 2 দিয়ে করলে 3 এবং কি 10 কে 2 দিয়ে করলে 5। আমাদের মোটামুটি কি লসাগু শেষ হয়ে গেছে। লসাগুর ফলাফল আসলো কি আমাদের 60। কিভাবে 2 দুগুণে 4, 3 চেরা 12, 5 12 কি 60। এই রেজাল্ট আসলো আমাদের 60। এখন যদি আমরা লসাগুর মানটা বসিয়ে দিই 60, তাহলে এই 12 দিয়ে 60 কে করলে কত আসবে 5 আসবে, কারণ কি 5 12 60। এই 5 কে কি আবার কি লবের সাথে গুণ, লব কত 1, তাহলে 5 কি 5 প্লাস 20 দিয়ে যদি আমরা 60 কে করি কি 3 20 60, 3 দিয়ে আবার
1 কে যদি গুণ করা হয় তাহলে 3 1 3। তাহলে আমাদের কত আসলো? 8/60। এখন যেহেতু এটা 1 বাই আকারে আছে, এটাকে আমরা প্রকৃত অবস্থায় নিতে গেলে কি উল্টিয়ে দেওয়া লাগবে। তাহলে যদি উল্টিয়ে দেই আরপি কে, তাহলে কি শুধু আরপি থাকতেছে, যেহেতু নিচে 1 আছে 1 দেখাইতে হয় না। আর এই 8/60 কে যদি আমরা উল্টিয়ে দিই তাহলে কি 60 উপরে আসবে, নিচে 8 আসবে। এই 60 কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে এই প্যারালাল অংশের সমতুল্য রেজিস্ট্যান্স কি আসবে? 7.5 ওহম। তাহলে কিন্তু আমাদের এই প্যারালাল অংশ রেজিস্ট্যান্স কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে দেখা যাচ্ছে যে এখন সার্কিটে দুটি রেজিস্টর আছে, একটা হচ্ছে আরপি এবং আরেকটা হচ্ছে কি আর4। এই দুইটা কি সিরিজে সংযুক্ত আছে। তাহলে আরপি হলো কি 7.5 এবং এর সাথে কি আছে আর4 কত 40 ওহম। এই দুটো কি আছে সিরিজে সংযুক্ত আছে। তাহলে এটাই হলো আমাদের সেই ফাইনাল সার্কিট। তাহলে চিত্র গ থেকে আমরা দেখতে পারতেছি যে আরপি এবং আর4 এই দুটো কি সিরিজে সংযুক্ত আছে। তাহলে সিরিজে সংযুক্ত ক্ষেত্রে আমরা সার্কিটের মোট রেজিস্ট্যান্স কিভাবে পাবো? মোট রেজিস্ট্যান্স পাবো কি আরপি প্লাস কি আর4। তাহলে আরপি এর মান হচ্ছে কি 7.5 এবং আর4 এর মান কি 40। তাহলে এই দুটাকে যদি আমরা যোগ করি তাহলে কি 47.5 ওহম আসবে এই সার্কিট। তাহলে আমরা এই সার্কিটের মোট রেজিস্ট্যান্স পেয়ে গেলাম কি 47.5 ওহম। এই অঙ্কটা যেভাবে ভেঙে ভেঙে আমরা সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় করেছি, এইভাবেই যদি আমরা প্রতিটি সার্কিটের ক্ষেত্রে ভেঙে ভেঙে নির্ণয় করি তাহলে আমাদের সার্কিট সমাধান কি খুব সহজ হয়ে যাবে, আমাদের বুঝতে সমস্যা হবে না এবং গাণিতিক সমস্যায় কোনো ধরনের সমস্যা ফেস করতে হবে না। 2 নম্বর সমস্যা বলছে যে আমাদের প্রথমে বলছে যে প্রদর্শিত সার্কিটে 2.5 অ্যাম্পিয়ারের মধ্য দিয়ে রেজিস্ট্যান্স কত এবং 20 ওহমের মধ্য দিয়ে কারেন্ট কত। তাহলে এটাকে যদি আমরা সমাধান করি, সার্কিটটাকে যদি আমরা আরেকটু বিশ্লেষণ করে দেখি যে আর1 10 ওহম দেওয়া আছে, এর সাথে দুটি রেজিস্টর প্যারালালে যুক্ত করা আছে যাদের নাম হচ্ছে আর2 এবং আর3। আর3 এর মান দেওয়া আছে 20 ওহম এবং আর2 এর মান দেওয়া নাই, এটাই কি আমাদের চাওয়া হয়েছে। এটা কি প্যারালালে যুক্ত আছে, প্যারালালে যুক্ত করে দিলাম। সার্কিটটি যদি ক্লোজ করি দেখতে এরকমটাই যেটা আমাদের প্রশ্নে দেওয়া আছে, যার ভোল্টেজ দেওয়া আছে কি 100 ভোল্ট সাপ্লাই ভোল্টেজ। আর প্যারালাল অংশের দুটি টার্মিনাল দেওয়া আছে এ এবং বি এবং সার্কিটের মোট কারেন্ট দেওয়া আছে কি 5 অ্যাম্পিয়ার। এই মোট কারেন্টটা কি আর1 এর মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, তাহলে কি আর1টা হচ্ছে কি সিরিজ কানেকশন বা সিরিজ সংযোগ আছে। এই 5 অ্যাম্পিয়ার অর্থাৎ সার্কিটের মোট কারেন্টটি এই বিন্দুতে আসার পরে কি দুইটা পথ পাইছে আর3 এবং আর2 এর জন্য। তাহলে আর2 এর কারেন্ট হচ্ছে 2.5 অ্যাম্পিয়ার, যেটা আমাদের সার্কিটে দেওয়া আছে। 2.5 অ্যাম্পিয়ার কারেন্ট কি এই রেজিস্টর অর্থাৎ আর2 দিয়ে প্রবাহিত হচ্ছে। তাহলে আর2 এর কারেন্ট আমরা ধরলাম কি আই টু এর কারেন্ট কি 2.5 অ্যাম্পিয়ার, যেটা সার্কিটে দেওয়া আছে এবং আর3 এর কারেন্ট হচ্ছে আই3, যেটা আমাদের দেওয়া নাই, এটা চাওয়া হয়েছে প্রশ্নে। অর্থাৎ 20 ওহম এর কারেন্ট কত? 20 ওহম মানে হচ্ছে আর3 এর কারেন্ট হচ্ছে কি আই3। এই আই3টা আমাদের চাওয়া হয়েছে। আর বলছে 2.5 অ্যাম্পিয়ারের রেজিস্ট্যান্স কত? 2.5 অ্যাম্পিয়ার, যার রেজিস্টরের নাম দিছে আর2। তাহলে আর2 এর মান চাওয়া হয়েছে। আর2 এর কারেন্ট কি আই2। এই আই2 এর মানে কি আমাদের দেওয়া আছে 2.5 অ্যাম্পিয়ার। যেহেতু এটি সিরিজ প্যারালাল মিশ্র সার্কিট, সেহেতু কি এদের ভোল্টেজও কি পার্থক্য দেখা যাবে। সিরিজের ক্ষেত্রে কি ভোল্টেজ বিভক্ত হয়, তাহলে আর1 এর ক্ষেত্রে আমাদের ভোল্টেজ হচ্ছে কি V1 আর প্যারালাল অংশকে একটা ভোল্টেজ পাবো, সেটা কি আমরা ধরলাম কি VAB, অর্থাৎ এই এ এবং বি টার্মিনালের ভোল্টেজ কি VAB। এই VAB হচ্ছে এই প্যারালাল অংশের অর্থাৎ আর2 এবং আর3 রেজিস্টরের ভোল্টেজ। সিরিজ প্যারালাল সার্কিটে কিভাবে ভোল্টেজ বের করতে হয় সেটা কিন্তু আমরা দেখেছি, সেটাই এখন আমরা কিন্তু এখানে প্রয়োগ করব। প্রথমে আমরা দেখি যে আমাদের V1 বের করা যায় কিনা। V1 বের করতে হলে আমাদের V ইকুয়াল টু কি আমরা IR জানি, অর্থাৎ V1 এর ক্ষেত্রে R1 এর মান কি আছে আমাদের 10 ওহম এবং কি কারেন্টও দেওয়া আছে 5 অ্যাম্পিয়ার। তাহলে V1টাকে আমরা সহজেই বের করতে পারি। তাহলে সিরিজ অংশের ভোল্টেজ ড্রপ অর্থাৎ আর1টা হচ্ছে কি আমাদের সিরিজের অংশ, এখানে ভোল্টেজ ড্রপ হচ্ছে কি আমাদের V1। তাহলে V1 ইজ ইকুয়াল টু কি I আর1।
এখানে আইটা হচ্ছে আমাদের কি সার্কিটের মোট কারেন্ট যেটা। তাহলে আই এর মান আমরা জানি এবং আর এর মান আমরা জানি, সেই দুটো যদি আমরা বসিয়ে দিই তাহলে V1 এর মান কত আসতেছে? 50 ভোল্ট। তার মানে এই V1টা আমরা পেয়ে গেলাম। এখন আমরা যদি একটু সার্কিটে দেখি যে V1 এর মান 50, টোটাল সাপ্লাই ভোল্টেজ 100, তাহলে VAB কত হবে? তাহলে মোট ভোল্টেজ যদি আমরা চিন্তা করি যে মোট ভোল্টেজ VT ইজ ইকুয়াল টু কি V1 প্লাস কি VAB, এই দুইটার কি অর্থাৎ সিরিজের অংশটুকু এবং প্যারালাল অংশটুকুর ভোল্টেজের যোগফলটা কি হচ্ছে কি আমাদের মোট সাপ্লাই ভোল্টেজ VT। এই ক্ষেত্রে আমাদের V1 জানা আছে এবং VT জানা আছে, তাহলে VAB টা আমার বের করা লাগবে। তাহলে VAB হচ্ছে কি প্যারালাল অংশের ভোল্টেজ ড্রপ। তাহলে VAB সমান সমান কি আমরা লিখতে পারি কি VT মাইনাস কি V1, অর্থাৎ সার্কিটের মোট সাপ্লাই ভোল্টেজ থেকে সিরিজ অংশের ভোল্টেজটা যদি আমরা বাদ দেই তাহলে কি প্যারালাল অংশের ভোল্টেজটাকে আমরা পেয়ে যাব। যদি মান বসিয়ে দিই দেখা যাবে কি প্যারালাল অংশের ভোল্টেজ আসবে কি 50 ভোল্ট, কারণ কি সাপ্লাই ভোল্টেজ 100 দেওয়া আছে এবং সিরিজ অংশের ভোল্টেজ ড্রপ আমরা বের করছিলাম 50। তাহলে এই 100 থেকে যদি আমরা 50 বাদ দিই তাহলে কি প্যারালাল অংশের ভোল্টেজ কি আমরা 50 পাবো। তাহলে কিন্তু আমাদের প্যারালাল অংশের ভোল্টেজ জানা হয়ে গেল। এখন যদি আমরা ভোল্টেজ জানি প্যারালাল অংশের ভোল্টেজ, হ্যাঁ, VAB 50, তাহলে R2 এর ক্ষেত্রে ভোল্টেজ কি এই VAB, আর R3 এর ক্ষেত্রে ভোল্টেজ কি এই VAB, কারণ কি প্যারালাল অংশে ভোল্টেজ কি বিভক্ত হয় না। তাহলে কি R2 এবং R3 এর ভোল্টেজ কি সমান, কারণ কি R2 এবং R3 প্যারালাল সংযুক্ত আছে। যেহেতু প্যারালাল অংশ এখানে হলো VAB আর VAB এর ভোল্টেজ আমরা পেয়েছি 50, সেহেতু R2 এবং R3 এর ভোল্টেজ সমান, অর্থাৎ উভয়ের ভোল্টেজ কি হবে 50 ভোল্ট হবে। এখন আমরা দেখি R2 এর মান বের করতে হলে আমাদের কি কি দরকার। R2 অর্থাৎ R ইজ ইকুয়াল টু কি V বাই R। তাহলে R2 এর ভোল্টেজ কি VAB, যেটা আমাদের জানা আছে, এবং R2 এর কারেন্ট কি I2, যেটা আমাদের জানা আছে। তার মানে দুটি তো আমাদের জানাই আছে, তাহলে R2 আমরা সহজেই পেয়ে যাব। তাহলে R2 সমান সমান আমরা লিখতে পারি VAB বাই I2, অর্থাৎ R ইজ ইকুয়াল টু V বাই I। V হচ্ছে VAB এবং I হচ্ছে I2। R2 এর ক্ষেত্রে কি কারেন্ট হলো কি I2। তাহলে VAB এর মান আমাদের জানা আছে 50 এবং I2 এর মান আমাদের জানা আছে 2.5। তাহলে 50 কে যদি আমরা 2.5 দিয়ে ভাগ করি তাহলে R2 এর মান আসবে কি 20 ওহম। তাহলে আমাদের একটা কিন্তু পাওয়া হয়ে গেছে যে 2.5 অর্থাৎ 2.5 অ্যাম্পিয়ারের রেজিস্ট্যান্স কত। তাহলে 2.5 অ্যাম্পিয়ারের রেজিস্ট্যান্স R2 এর মান আমরা পেলাম কি 20 ওহম। এখন খতে বলছে 20 ওহমের কারেন্ট কত, অর্থাৎ 20 ওহম অর্থাৎ R3 এর কারেন্ট কি I3। এই I3 টা এখন চাওয়া হয়েছে। তাহলে কারেন্টের সূত্র হচ্ছে I is equal to V by R। তাহলে R3 এর ক্ষেত্রে V হচ্ছে VAB, যেহেতু R3 কি প্যারালালে আছে আর R3 এর মানও জানা আছে, তাহলে I3 আমরা সহজেই পেয়ে যাব। তাহলে I3 হচ্ছে V by R। V হচ্ছে VAB এবং R হচ্ছে R3। তাহলে VAB এর মান 50 এবং R3 এর মান 20। তাহলে কারেন্ট কত আসবে 2.5 অ্যাম্পিয়ার আসবে। তাহলে আমাদের প্রশ্নে যে দুটি অংশ চাওয়া হয়েছে সেই দুটি অংশ কিন্তু আমরা সহজেই পেয়ে গেলাম। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে আমাদের প্যারালাল অংশের দুটি জিনিস চাওয়া হয়েছে। তাহলে প্যারালাল অংশের জিনিস যদি চাওয়া হয় তাহলে প্যারালাল অংশের ভোল্টেজটা আমাদের বের করা প্রয়োজন। তাহলে প্যারালাল অংশের ভোল্টেজ আমাদের যদি বের করতে হয় তাহলে আমাদের কি লাগবে সিরিজ অংশের ভোল্টেজ লাগবে এবং কি সাপ্লাই ভোল্টেজ লাগবে। সাপ্লাই ভোল্টেজ আমাদের প্রশ্নেই দেওয়া ছিল কিন্তু সিরিজ অংশের ভোল্টেজ আমাদের দেওয়া ছিল না। সিরিজ অংশের ভোল্টেজ দেওয়া ছিল না ঠিক, কিন্তু সিরিজ অংশের ভোল্টেজ কিভাবে বের করতে হবে তার বাদ বাকি উপাদান কিন্তু আমাদের দেওয়া ছিল কি R1 এর মান দেওয়া ছিল এবং কারেন্ট দেওয়া ছিল। সেই ক্ষেত্রে আমরা V1 টা কি সহজে পেয়ে গেছি। তাহলে সিরিজ অংশের মান কিন্তু আমরা পেয়ে গেছিলাম কি যে যেটুকু দেওয়া ছিল, অর্থাৎ সাপ্লাই কারেন্ট দেওয়া ছিল এবং R1 এর মান দেওয়া ছিল। এইখান থেকে কি আমরা সিরিজ অংশের ভোল্টেজ পেয়ে গেছি। যেহেতু সিরিজ অংশের ভোল্টেজ পেয়ে গেছি এবং সাপ্লাই ভোল্টেজ দেওয়া আছে, সেক্ষেত্রে কি আমরা প্যারালাল অংশের ভোল্টেজ কি খুব সহজেই পেয়ে গেছি। এই জিনিসটা কিন্তু আমরা বই থেকেও দেখেছিলাম। যখন আমরা সিরিজ প্যারালাল সার্কিটে বিভিন্ন অংশের ভোল্টেজ নির্ণয় করা বুঝিয়েছিলাম সেখানে কিন্তু এই দুটি জিনিস ছিল, অর্থাৎ V3 এবং VP। V3 হচ্ছে আমাদের ওইখানের V1, এখানে কি V1,
অর্থাৎ V1 ইজ ইকুয়াল টু কি IR। ঠিক এখানেও কিন্তু V3 কি IR ই বসাইছে, I বসাইছে হলো এখানের সাপ্লাই কারেন্ট এবং কি আর। আর এখানে VAB সমান সমান সাপ্লাই ভোল্টেজ VT মাইনাস V1, এই জিনিসটা কিন্তু ওইখানে দেওয়া আছে VP অর্থাৎ প্যারালাল ভোল্টেজ। আমি এখানে ভিপিও ধরতে পারতাম, কোনো সমস্যা নাই। তাহলে ভিপি হচ্ছে কি V মাইনাস V3। আমাদের গাণিতিক সমস্যায় V3 হচ্ছে V1 আর গাণিতিক সমস্যায় VT হচ্ছে এই যে V অর্থাৎ সাপ্লাই ভোল্টেজ। তার মানে এই দুইটা কিন্তু আমরা দেখাইছিলাম। ঠিক এই অংশটুকু থেকেই এই গাণিতিক সমস্যাটা সমাধান করা হয়েছে, যেখানে V1 হচ্ছে কি IR1 এবং VAB বা প্যারালাল ভোল্টেজ VP হচ্ছে সাপ্লাই ভোল্টেজ VT মাইনাস কি V1 অর্থাৎ সিরিজ অংশটুকু বাদ দেওয়া হয়েছিল, ওই অংশ থেকে এই অংশটা এসেছে। তাহলে আমরা প্যারালাল অংশের ভোল্টেজ যদি পেয়ে যাই, আমাদের দরকার ছিল R2 এর মান। তাহলে R2 এর মানের জন্য I2 দেওয়া আছে এবং VAB ও দেওয়া আছে। ঠিক সহজেই আমরা ওহমের সূত্র ব্যবহার করে এটা পেয়ে গেলাম। এবং R3 এর কারেন্ট I3 এর মান চাওয়া হয়েছিল, যেখানে আমরা I3 কে V বাই R, V হচ্ছে প্যারালাল অংশের ভোল্টেজ এবং R হচ্ছে I3 এর রেজিস্টরের রেজিস্ট্যান্সের মান। তাহলে ওই অংশ থেকে কিন্তু এই গাণিতিক সমস্যাটা সমাধান করা হয়েছে। সমস্যা নাম্বার 3। তাহলে প্রশ্নে আমাদের বলছে কি 4টি রেজিস্ট্যান্সের সমন্বয়ে একটি মিশ্র সার্কিট তৈরি করা হয়েছে, যার দুটি রেজিস্ট্যান্স কি সিরিজে এবং দুটি রেজিস্ট্যান্স প্যারালালে যুক্ত আছে। প্রতিটির মান দেওয়া আছে 500 ওহম। তাহলে সার্কিটের সমবেত রেজিস্ট্যান্স অর্থাৎ মোট রেজিস্ট্যান্স কত? তাহলে 4টি রেজিস্ট্যান্সের প্রথম দুটি কি সিরিজে যুক্ত আছে, তাহলে প্রথম দুটি রেজিস্ট্যান্স আমরা সিরিজে যুক্ত করে দেই। দুটি রেজিস্ট্যান্স আমরা তৈরি করলাম, যার নাম দিলাম R1 এবং R2 এবং এদের মান কত 500 ওহম দিয়ে দিলাম। এবং পরবর্তী দুটি রেজিস্ট্যান্স কি প্যারালালে যুক্ত আছে, তাহলে পরবর্তী দুটি রেজিস্ট্যান্স আমরা তৈরি করি, যেটা আমরা কি প্যারালালে যুক্ত করে দিলাম, যাদের নাম দিলাম কি R3 এবং R4, যাদের মান কি 500 ওহম। তাহলে 4টি রেজিস্ট্যান্স কিন্তু হয়ে গেল। এই 1 2 3 4 প্রথম অংশটুকু কি দুটি সিরিজে আছে, যেটা আমরা প্রশ্ন থেকে আমরা তৈরি করলাম, এবং পরবর্তী দুটি রেজিস্টর কি প্যারালালে যুক্ত আছে, সেটাও আমরা দিয়ে দিলাম। সার্কিটটি যদি আমরা এখন ক্লোজ করি, দেখতে অনেকটা কি এইরকম হবে। এখান থেকে আমাদের কি সার্কিটের মোট সমবেত রেজিস্ট্যান্স বা মোট রেজিস্ট্যান্স চাওয়া হয়েছে। তাহলে এই সার্কিট হতে দেখা যাচ্ছে কি দুটি রেজিস্টর সিরিজে আছে, তো সিরিজের সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় করা আমাদের কোনো সমস্যা না, যোগ করে দিলেই হবে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে এই যে দুইটা প্যারালালে যুক্ত আছে R3 এবং R4, এইটাকে আগে নির্ণয় করা, অর্থাৎ প্যারালাল সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স আগে নির্ণয় করা দরকার। অর্থাৎ R3 এবং R4 এই দুইটা রেজিস্টরের প্যারালাল সমতুল্য রেজিস্ট্যান্স আমরা নির্ণয় করে কি এখানে একটা রেজিস্টর তৈরি করব। তাহলে প্রথমেই হচ্ছে প্যারালাল অংশের মোট রেজিস্ট্যান্স আমরা কিভাবে নির্ণয় করি সেটা আমরা জানি। তাহলে প্যারালাল রেজিস্ট্যান্স সমতুল্য রেজিস্ট্যান্স কি RP ধরলাম, তাহলে 1/RP সমান সমান 1/R3 প্লাস কি 1/R4। এদের মান যদি আমরা বসিয়ে দিই 1/500 প্লাস কি 1/500, এইটাকে যদি আমরা এখন লসাগু আকারে বসাই, তাহলে দেখা যাবে কি 500/500। এই 500কে যদি আমরা 500 দিয়ে করি কি 1 এবং 1 আসবে, তাহলে দেখা যাচ্ছে কি আমাদের লসাগু 500 আসতেছে। যদি আমরা লসাগু 500 বসাই, তাহলে 500 দিয়ে 500 কে লিখি 1, 1 একে 1, এবং এই 500 দিয়ে যদি এই 500 কে করি তাহলে 1 আসবে, 1 একে 1, তাহলে কি উপরে থাকতেছে 1 প্লাস 1। তাহলে দেখা যাচ্ছে যে 2/500 থাকতেছে, মানে 2/500 থাকতেছে। হ্যাঁ, এটা কি বিপরীত মান আকারে আছে কি 1 আকারে আছে। আমাদের বিপরীত মান দরকার নেই, আমাদের কি প্রকৃত মানটা দরকার। অর্থাৎ তাহলে প্রকৃত মানটা পাওয়ার জন্য কি আমাদের এটাকে উল্টিয়ে দেওয়া লাগবে। তো উল্টিয়ে যদি দেই তাহলে কি RP থাকতেছে, তাহলে RP এর নিচে 1 আছে, উল্টিয়ে দেওয়া হলো। এবং এই 2/500 এটাকে যদি উল্টিয়ে দিই কি 500/2 থাকে। এখন 500কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে দেখা যাবে কি 250 ওহম আসবে, অর্থাৎ 250 ওহম। তার মানে এই R3 এবং R4 এই প্যারালাল অংশের রেজিস্ট্যান্স আসতেছে কি আমাদের 250 ওহম। এখন আমরা যদি সার্কিটটি আবার নতুন করে তৈরি করি, যেখানে R1 500 এবং R2 500 ওহম দেওয়াই আছিল, শুধু পরিবর্তন হচ্ছে কি এই প্যারালাল অংশের দুটি রেজিস্টরকে আমরা একটি রেজিস্টরে পরিণত করেছি, যার মান হচ্ছে কি RP সমান সমান 250 ওহম। সার্কিটটি যদি ক্লোজ করি দেখতে এরকম লাগবে, যাকে আমরা কি সিরিজ সার্কিট বলতে পারি। তাহলে এখন আমরা এই সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় করব। তাহলে সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স হচ্ছে কি RT সমান সমান কি R1 প্লাস R2 প্লাস RP, অর্থাৎ প্যারালাল সার্কিটের মোট সমতুল্য রেজিস্ট্যান্স।
এই তিনটি রেজিস্টরের মান যদি আমরা বসিয়ে দেই তাহলে মোট রেজিস্ট্যান্স আসতেছে 1250 ওহম। এইটাই এই সমস্যা থেকে চাওয়া হয়েছে। সমস্যা নাম্বার 4। তাহলে প্রশ্নে আমাদের একটি সার্কিট দেওয়া আছে যেখান থেকে আমাদের মোট রেজিস্ট্যান্স, মোট কারেন্ট এবং 30 ওহমের মধ্য দিয়ে কত কারেন্ট যায় তা নির্ণয় করতে বলছে। তাহলে প্রথমে আমরা ধরে নিলাম যে এই 24 ওহম রেজিস্টরের নাম কি দিলাম R1, এই 4 ওহম রেজিস্টরের নাম দিলাম R2, এই 20 ওহম রেজিস্টরের নাম দিলাম R3, এই 30 ওহম রেজিস্টরের নাম দিলাম R4 এবং এই 8 ওহম রেজিস্টরের নাম দিলাম R5। সাপ্লাই ভোল্টেজ 220 ভোল্ট দেওয়া আছে। প্রশ্নে দেওয়া চিত্র হতে দেখা যাচ্ছে যে 20 ওহম এবং 30 ওহম যে দুটি রেজিস্টর আছে এটা কি প্যারালালে সংযুক্ত আছে। আমাদের মূল লক্ষ্য কি মোট রেজিস্ট্যান্স নির্ণয় করা। তাহলে মোট রেজিস্ট্যান্স নির্ণয় করার জন্য আমরা কি ভেঙে 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 সার্কিটটি ছোট করে নিয়ে আসব। তাহলে প্রথমে আমাদের ভাঙার অংশটুকু হচ্ছে কি এই যে 20 ওহম এবং 30 ওহম রেজিস্টরের প্যারালাল অংশের রেজিস্ট্যান্স নির্ণয় করা। তাহলে এইটুকু অংশের রেজিস্ট্যান্স যদি আমরা নির্ণয় করতে চাই, ধরলাম এই অংশের প্যারালাল সমতুল্য রেজিস্ট্যান্স আরপি, তাহলে 1/rp সমান সমান 1/r3 প্লাস 1/r4, অর্থাৎ এটাকে আমরা ধরছি R3 এবং এটাকে ধরছি কি আমরা R4, যেটা কি আমরা প্রথমেই দেখিয়েছি। তাহলে এই R3 এবং R4 এর মান যদি আমরা বসাই 20 এবং 30, এখন যদি আমরা এই 20 এবং 30 এর লসাগু করি তাহলে দেখা যাবে কি 20 এবং 30 কে প্রথমে আমরা 5 দিয়ে করলাম, 4 5 20 এবং 5 6 30। 4 এবং 6 কে যদি আমরা 2 দিয়ে করি তাহলে দেখা যাবে কি 2 দুগুণে 4 এবং 3 দুগুণে 6। তাহলে আমাদের মোটামুটি লসাগু শেষ। এখন লসাগুর ফলাফল কি আসছে আমরা দেখি। 5 দুগুণে 10, 10 দুগুণে 20 এবং 3 20-এ 60। আমাদের লসাগুর ফলাফল আসতেছে কি 60, যেটা আমরা দিলাম। এখন এই 20 দিয়ে যদি আমরা 60 কে করি তাহলে দেখা যাবে কি 3 20-এ 60, 3 আর 3 1-এ 3, আর 30 দিয়ে যদি আমরা 60 কে করি তাহলে 30 দুগুণে 60, 2, তাহলে 2 1-এ 2। তাহলে আমাদের উপরে থাকতেছে কি 5/60। যেহেতু এটা বিপরীত আকারে আছে, 1 আকারে আছে, সেহেতু আমাদের প্রকৃত মানে নিতে হলে কি উল্টিয়ে দেওয়া লাগবে। তাহলে যদি আমরা উল্টিয়ে দিই তাহলে থাকতেছে কি আরপি, আর উপরে থাকতেছে এই 5/60। এটাকে যদি আমরা উল্টিয়ে দিই তাহলে উপরে 60 যাবে, নিচে কি 5 আসবে। এখন 60 কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে কি 5 12 60। তাহলে এই 20 এবং 30 এই প্যারালাল সংযোগের রেজিস্ট্যান্স আসতেছে কি আমাদের 12 ওহম। এখন যদি আমরা সার্কিটটি আবার নতুন করে আঁকি তাহলে দেখা যাবে কি R2 এর মান 4 এবং R5 এর মান কি 8, অর্থাৎ এই যে 8 এবং এটা কি সেই 4। এই 8 এবং 4 এর আগে যে রেজিস্টরটা আছে সেটা কি 24, যার নাম ছিল R1, এবং এর পরে যে অংশটা হলো সেটা হলো কি সেই প্যারালাল অংশ, অর্থাৎ 20 এবং 30 এই দুটোকে করে আমরা একটা রেজিস্টর বসাইছি। এই 20 এবং এই 30 প্যারালাল অংশকে আমরা একটা রেজিস্টরে তৈরি করছি যার নাম দেওয়া হয়েছে কি আরপি এবং যার মান কি 12 ওহম। তাহলে দেখতে এখন সার্কিটটা কি অনেক সহজ মনে হচ্ছে এবং এই সার্কিটের ভোল্টেজ 240 ভোল্ট দেওয়া আছে। এখন আমরা দেখতেছি যে R2, এই RP এবং এই R5 এই তিনটা কিতে আছে সিরিজে সংযুক্ত আছে। তাহলে এই সিরিজ অংশটুকুর রেজিস্টর তিনটিকে একটি রেজিস্টরে যদি আমি পরিণত করতে চাই তাহলে এই তিনটা রেজিস্টরের সমতুল্য রেজিস্ট্যান্স কিভাবে নির্ণয় করব। সিরিজে যেহেতু আছে তাহলে আমরা সিরিজে হলে কি হয় যোগ আকারে বসে, তাহলে যোগ আকারে দিয়ে দিলাম কি R2 প্লাস RP প্লাস কি R5, অর্থাৎ R2 প্লাস R5 প্লাস কি RP। এই তিনটা রেজিস্টরে কি যোগফল। তাহলে তিনটা রেজিস্টরে যোগ আমরা যদি মান বসি তাহলে দেখা যাবে কি এইটুকু অংশের মান আসতেছে কি 24 ওহম, অর্থাৎ R2, RP এবং R5 এই তিনটা রেজিস্টরকে আমরা যদি যোগ করি তাহলে দেখা যাবে কি 24 ওহম পাওয়া যাবে। এই তিনটা দেখা গেল কি এই তিনটা রেজিস্টরকে করে কি আমরা একটা রেজিস্টরের মান পাইলাম। এইটাই যদি আমরা এখন সার্কিটে বসিয়ে দিই একটা রেজিস্টর হিসেবে তাহলে দেখতে আরো সহজ হয়ে যাবে। তাহলে কি সার্কিটে মাত্র কি দুটি রেজিস্টর দেখা যাবে। যেমন আমরা দিয়ে দিলাম যে R1 এর মান কি 24, অর্থাৎ এইটা, এইটাই হলো এইটা, আর এইটা হলো এই যে তিনটা রেজিস্টরের মান আমরা কত পেয়েছি 24, এইটাই হলো সেটা। তাহলে এই সার্কিট থেকে দেখা যাচ্ছে যে
আর এস অর্থাৎ R2 RP এবং R5 এই তিনটা সিরিজের যুক্ত করে আমরা যেটা পাইছিলাম 24, সেটা হলো এই 24। আর এই R1 যে 24 সেটা হলো এই 24। তো আর সাপ্লাই ভোল্টেজ কি 240 ভোল্ট দেওয়া আছে। তাহলে এই সার্কিট থেকে দেখা যাচ্ছে যে R1 এবং এই RS দুইটা কি প্যারালালে যুক্ত আছে। যদি এখান থেকে কারেন্ট আমরা চিন্তা করি, তাহলে কারেন্টটা কি এখান দিয়েও চলে যাবে, আবার কি এখান দিয়েও চলে যাবে, অর্থাৎ দুইটা পথ পাবে দুইটা রেজিস্টরের জন্য। তাহলে এই দুইটা কি আমাদের প্যারালালে যুক্ত আছে, আমরা কি সার্কিট দেখেই বলতে পারি। তাহলে এই প্যারালাল সংযোগের সমতুল্য রেজিস্ট্যান্স বের করলেই কি আমাদের মোট সার্কিটের রেজিস্ট্যান্স পেয়ে যাব। তাহলে সার্কিটটা দেখতে অনেকটা এরকম ছিল যে R1 এর মান ছিল 24 এবং RS অর্থাৎ সিরিজে সংযোগকৃত তিনটি রেজিস্টরকে আমরা একটা রেজিস্টরে করলাম, সেটার মানও কি 24 ছিল। এখন আমরা কি সার্কিটটি যদি আমরা ক্লোজ করি দেখতে অনেকটা এরকম হবে, যেটা কি প্যারালাল কানেকশন বোঝায়। এখন যদি আমরা এই R1 এবং RS এই দুটো প্যারালাল যুক্ত অবস্থায় যদি আমরা সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় করি বা মোট রেজিস্ট্যান্স নির্ণয় করি, তাহলে কি হবে, RT ধরলাম আমরা, অর্থাৎ সার্কিটের মোট রেজিস্ট্যান্স আমরা এটা ধরলাম, হ্যাঁ, RT নাম দিলাম। সেটা কি 1/RT, যেহেতু প্যারালালে আছে 1 আকারে বসবে। R1 এর ক্ষেত্রে 1/R1 এবং RS এর ক্ষেত্রে কি 1/RS। যদি এই দুটার মান বসাই তাহলে কি 1/24 প্লাস কি 1/24। এখন যদি আমরা 24 এবং 24 এর লসাগু করি, তাহলে দেখা যাবে কি 24 দিয়ে যদি আমরা করি তাহলে কি 24ই আসে লসাগু। তাহলে লসাগু আসতেছে 24। এখন 24 দিয়ে 24 গুলো 1 বসলো, এবং এই 24 দিয়ে 24 গুলো কি 1 আসবে, 1 বসলো। তার মানে আমাদের দেখা যাচ্ছে কি উপরে 2 থাকতেছে এবং নিচে কি 24 থাকতেছে। এইটা কি বিপরীত আকারে আছে, এটাকে আমরা প্রকৃত মান হিসেবে যদি নেই তাহলে কি জিনিসটাকে উল্টিয়ে দেওয়া লাগবে। তাহলে যদি আমরা উল্টিয়ে দিই তাহলে কি RT থাকবে। আর এই 2/24 এটাকে যদি উল্টিয়ে দিই তাহলে উপরে যাবে 24 আর নিচে আসবে কি 2। 24 কে যদি আমরা 2 দিয়ে করি তাহলে কি উত্তর আসবে 12 ওহম। অর্থাৎ সার্কিটের মোট রেজিস্ট্যান্স কি আমাদের 12 ওহম আসতেছে। তাহলে আমাদের প্রথম যে চাওয়া হয়েছিল যে সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স বা মোট রেজিস্ট্যান্স, এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে সমতুল্য রেজিস্ট্যান্সটা আমরা কিভাবে নির্ণয় করলাম সেটা যদি আমরা আরেকটু দেখি। প্রথমেই যে সার্কিটটি দেওয়া ছিল সেই সার্কিটের রেজিস্টার গুলোর নাম আমরা এক এক করে দিয়ে দিলাম। এখন আমাদের প্রথম সার্কিট থেকে দেখা যাচ্ছে কি 20 ওহম আর 30 ওহম রেজিস্টার কি প্যারালালে আছে। তাহলে এই দুইটাকে আমরা কি একটা রেজিস্টারে পরিণত করব। এই দুইটাকে প্যারালালে সংযুক্ত রেজিস্টারকে যদি আমরা একটাতে পরিণত করি তাহলে দেখা যাচ্ছে কি এই প্যারালাল অংশের রেজিস্ট্যান্স আসছে কি 12 ওহম। অর্থাৎ 1/RP সমান সমান 1/R3 প্লাস 1/R4। R3 হচ্ছে 20 এবং R4 হচ্ছে কি 30, অর্থাৎ 20 এবং 30। তাহলে এই দুইটাকে করলে এখানে এইটুকুর উত্তর আসতেছে কি 12, অর্থাৎ এই অংশটার মান আসতেছে কি 12 ওহম। এখন এই দুইটাকে কি আমরা একটা রেজিস্টরে পরিণত করছি, ঠিক আছে। তাহলে 12 ওহম দিয়ে কি একটা রেজিস্টর অর্থাৎ আরপি দিয়ে দিলাম। এই সার্কিট থেকে আমাদের দেখা যাচ্ছে যে R2 RP এবং R5 এই তিনটা কি সিরিজে যুক্ত আছে। কারণ কি এই তিনটা রেজিস্টরের কারেন্ট কি একটাই, অন্য কোনো পথ নাই। কারেন্ট যদি যায় R2 দিয়ে যেটা যাবে RP দিয়ে সেটাই যাবে এবং R5 দিয়ে কি সেটাই আসবে। তাহলে R2 RP এবং R5 এই তিনটা রেজিস্টরের সমতুল্য রেজিস্ট্যান্স যদি আমরা বের করি সিরিজের ক্ষেত্রে, তাহলে যোগ আকারে বসিয়ে দিলাম। যোগ আকারে বসিয়ে দেওয়ার মান যদি আমরা বসাই তাহলে কি 24 ওহম আসবে। তাহলে দেখা যাচ্ছে এই তিনটা রেজিস্টরকে যদি আমরা একটা রেজিস্টর চিন্তা করি তাহলে সার্কিটটা দেখতে কি অনেকটা এইরকমই লাগবে, যেখানে কি R1 আগে থেকেই দেওয়া আছে এবং RS যেটা হলো কি এই R2 RP এবং R5 এই তিনটার যোগফলের একটা রেজিস্টর। তাহলে সার্কিটে কি এখন দুইটা রেজিস্টর, তাহলে এই দুইটা রেজিস্টর কি আমাদের প্যারালালে যুক্ত আছে। এই প্যারালালে যুক্ত সার্কিটের ক্ষেত্রে আমরা সমতুল্য রেজিস্ট্যান্স কিভাবে নির্ণয় করতে আমরা জানি। তাহলে আমরা সার্কিটের মোট রেজিস্ট্যান্স RT দ্বারা চিহ্নিত করলাম। যেহেতু আমাদের সার্কিটের মোট রেজিস্ট্যান্স চাইছে সেটাকে আমরা RT দ্বারা চিহ্নিত করলাম। কারণ কি এর আগের অংশতে আমরা প্যারালাল অংশের সমতুল্য রেজিস্ট্যান্স RP দ্বারা চিহ্নিত করছিলাম। আমি যে নাম দ্বারাই চিহ্নিত করি তাতে কোনো সমস্যা নাই, কিন্তু প্যারালালের ক্ষেত্রে প্যারালাল সূত্র ব্যবহার করতে হবে এবং সিরিজের ক্ষেত্রে সিরিজের সূত্র ব্যবহার করতে হবে। তাহলে এই দুইটাকে যদি আমরা প্যারালালে সমাধান করি তাহলে 1/RT সমান 1/R1 প্লাস কি 1/RS, এগুলোর মান যদি বসে আমরা লসাগু করে মান বের করি তাহলে কি আমাদের সার্কিটের মোট রেজিস্ট্যান্স আসতেছে কি 12 ওহম। তাহলে আমরা মোট রেজিস্ট্যান্স পেয়ে গেলাম। এখন মোট কারেন্ট নির্ণয় করব। তাহলে সার্কিটের মোট কারেন্ট কি হবে, I is equal to V/R। ভি হলো সাপ্লাই ভোল্টেজ এবং আর হলো কি সার্কিটের মোট রেজিস্ট্যান্স। সাপ্লাই ভোল্টেজ আমাদের দেওয়া আছে কি
240 ভোল্ট এবং মোট রেজিস্ট্যান্স আমরা কি একটু আগে বের করলাম সেটা কি 12 ওহম। তাহলে 240 কে যদি 12 দিয়ে ভাগ করি তাহলে 20 আসবে, যেটা কি আমাদের সার্কিটের মোট কারেন্ট। আর কারেন্টের একক কি অ্যাম্পিয়ার, এটা চাওয়া হয়েছে। তাহলে আমরা দুটি জিনিস পেয়ে গেলাম, মোট রেজিস্ট্যান্স এবং মোট কারেন্ট। এখন আমাদের বলছে 30 ওহমের মধ্য দিয়ে কত কারেন্ট যায়, অর্থাৎ এই যে 30 ওহম রেজিস্টর এর মধ্য দিয়ে কত কারেন্ট প্রবাহিত হয়। তা আমরা যদি সার্কিটের মোট কারেন্ট পেয়ে যাই, সেটা যদি আমরা সার্কিট দিয়ে দেখাই যে মোট কারেন্ট কি 20 অ্যাম্পিয়ার, এবং এই মোট কারেন্টটাই কি R1 দিয়ে গেছে এবং RS দিয়ে গেছে। যেহেতু R1 এবং RS কি প্যারালাল যুক্ত আছে, সেহেতু কি এই মোট কারেন্টটা কি বিভক্ত হয়ে গেছে, কারণ আমরা জানি প্যারালাল বৈশিষ্ট্য থেকে কি কারেন্ট বিভক্ত হয়। তাহলে প্যারালাল সার্কিটের ক্ষেত্রে যেহেতু কারেন্ট বিভক্ত হয় কিন্তু কি ভোল্টেজ বিভক্ত হয় না, সেহেতু R1 এবং RS প্যারালালে যুক্ত থাকায় ভোল্টেজ কি হবে, R1 এর মধ্য দিয়ে যে ভোল্টেজ সেটা কি সাপ্লাই ভোল্টেজের সমান, এবং RS এর মধ্য দিয়ে যে ভোল্টেজ সেটাও কি সাপ্লাই ভোল্টেজের সমান। তাই আমরা লিখতে পারি V is equal to V1 সমান সমান VS। তাহলে আমরা R1 এবং RS এর ভোল্টেজ আমরা কি 240 ভোল্ট পেয়ে গেলাম। এখন আমরা প্রশ্নে যে সার্কিটে দেওয়া আছে সেটি যদি আমরা তৈরি করি, সার্কিটটি দেখতে এরকমই ছিল। এখন আমরা এই সার্কিটেই কারেন্ট ডিরেকশন গুলো দিয়ে দিই, তাহলে আমাদের সাপ্লাই কারেন্ট যেটা মোট কারেন্ট সেটা কি 20 অ্যাম্পিয়ার, যেটা কি আমরা এখান থেকেও দেখেছি। এখন এই সাপ্লাই কারেন্টটা কি সামনে গিয়ে কি দুটি রাস্তা পাইছে, একটা হলো R2 এর জন্য এবং কি একটা R1 এর জন্য। এই R2 টা কিন্তু এখানে সেই IS, অর্থাৎ এই RS টা হচ্ছে কিন্তু এই R2, R3, R4 এবং R5 এই সবগুলো রেজিস্টরের সমতুল্য রেজিস্ট্যান্সে কি RS হয়েছিল। তাহলে এই RS টি হচ্ছে কি এই R2 রাস্তা দিয়ে প্রবাহিত কারেন্ট। তার মানে এই মোট কারেন্ট আইটাকে যদি আমরা ভাঙি, তাহলে R1 এর জন্য হবে কি I1 এবং R2 এর জন্য হচ্ছে কি I2, যেটা কি IS এর সমান। আমরা আগের চিত্রতে যেটা দেখেছিলাম যে IS এইটা আর R2 এর মধ্য দিয়ে কারেন্ট I2, এটা কিন্তু কি একই কারেন্ট। এই I2 টা কিন্তু এখানে কিন্তু সেম, অর্থাৎ I2 বা IS। এই I2 টা সামনে গিয়ে কি R3 এবং R4 প্যারালালের জন্য আবার কি বিভক্ত হয়ে গেছে। তাহলে R3 এর জন্য আমরা ধরলাম I3 এবং R4 এর জন্য আমরা ধরলাম I4। প্রশ্নে কিন্তু এই 30 ওহম রেজিস্টরের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের মানই জানতে চাওয়া হয়েছে। এই I3 এবং I4 সামনে গিয়ে কি একটা রাস্তা পাইছে, যেটা কি এই I2 বা IS একই কারেন্ট। এখন আমরা R1 এর কারেন্টটি নির্ণয় করি, যেহেতু আমাদের এই R2 এর কারেন্টটি লাগবে সেহেতু আমরা I1 এর কারেন্টটি নির্ণয় করি। R1 এর ভোল্টেজ আমরা জানি কি সাপ্লাই ভোল্টেজের সমান, এবং R1 এর মান 24 ওহম, সেহেতু I1 এর মান বের করা খুবই সহজ। তাহলে R1 এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট হবে কি I1 সমান সমান V1 বাই R1। V1 হচ্ছে কি সাপ্লাই ভোল্টেজের সমান, যেটা আমরা কি এর আগের চিত্রতেই দেখেছি। তাহলে V1 সমান সমান V, আর R1 যেটা আছে সেটাই। তাহলে V এর মান কি 240 এবং R1 এর মান 20। তাহলে 240 কে যদি আমরা 24 দিয়ে ভাগ করি তাহলে কি হবে 10 অ্যাম্পিয়ার, যেটা কি আমরা প্রদর্শন করলাম। R1 এর মান কি 10 অ্যাম্পিয়ার। তাহলে আমরা R1 এর মান জানি, I এর মান জানি, I2 এর মান বের করাও সহজ, কারণ আমরা সার্কিট থেকে আমরা লিখতে পারি যে I সমান সমান কি I1 প্লাস I2। যেহেতু এই দুইটা কি প্যারালাল অংশ, সেহেতু প্যারালাল অংশের ক্ষেত্রে মোট কারেন্ট হবে কি প্যারালাল অংশের প্রবাহিত কারেন্টের যোগফল। তাহলে এই I অর্থাৎ মোট কারেন্টটা হচ্ছে কি I1 আর I2 এর কি যোগফল, সেটাই আমরা লিখলাম। এইখানে আমাদের I এর মান 20 দেওয়া আছে এবং I1 এর মান আমরা 10 পাইছি, শুধু I2 এর মানটা বের করা লাগবে। তাহলে I2 হবে কি I মাইনাস I1। তাহলে 20 থেকে যদি 10 চলে যায় তাহলে কি I2 এর মান কি 10 অ্যাম্পিয়ার আসবে। তাহলে এখানে আমরা I2 এর মান 10 ওহম পেয়ে গেলাম। এই I2 টা কি I3 এবং I4 এর যোগফল। যেহেতু R3 এবং R4 কি প্যারালালে যুক্ত আছে, তাহলে এই I2 টা হলো কি এখানে বিভক্ত হয়েছে। আমাদের I4 এর মান জানা লাগবে। আমরা এইরকম অবস্থায়
শাখা কারেন্ট নির্ণয় করার জন্য প্রিভিয়াস টিউটোরিয়ালে দেখেছিলাম যে কি একটা সহজ সূত্র ব্যবহার করা হয় যাকে আমরা কি কারেন্ট ডিভাইডার রুল বলে থাকি। সেটাই এখানে আমরা ব্যবহার করব। তাহলে 30 ওহমের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট কি I4। তাহলে এখানে আমরা যদি কারেন্ট ডিভাইডার রুল ব্যবহার করি I4 এর ক্ষেত্রে, তাহলে I4 সমান সমান কি I4 কোন কারেন্ট থেকে আসছে এই I2 থেকে। তাহলে I4 টা হবে কি সার্কিটের কারেন্ট। আমরা তখন দেখেছিলাম কি সার্কিটের মোট কারেন্ট অর্থাৎ সাপ্লাই কারেন্ট যেটা। তাহলে সেখানে সেখানে আমাদের এত অংশগুলো ছিল না, শুধু কি এইটুকু ছিল। তাহলে আমাদের দেখতে হবে যে আমাদের কারেন্টটা বিভক্ত হয়েছে কোন কারেন্ট থেকে। আমাদের এই যে R4 এই কারেন্টটা বিভক্ত হয়েছে I2 থেকে, সেহেতু এই I2 বসবে এবং I4 এর বিপরীত শাখা কি R3। এই R3 উপরে বসলো গুণ আকারে এবং কি দুটি রেজিস্টরের কি যোগফল R3 প্লাস R4, অর্থাৎ I4 এবং I3 বিভক্ত হয়েছে কি I2 থেকে। তাহলে I3 এবং I4 এর মোট কারেন্ট হচ্ছে কি I2। সেহেতু কারেন্ট ডিভাইডার রুলের ক্ষেত্রে আমাদের ছিল কি মোট কারেন্ট ইনটু বিপরীত শাখার রেজিস্টর। তাহলে I4 এর ক্ষেত্রে আমরা মোট কারেন্ট কি I2 বসাইলাম এবং R4 এর বিপরীত শাখা কি I3 এর রেজিস্টর কি R3, সেই R3 বসাইলাম ডিভাইডেড বাই মানে ভাগ কি দুটি রেজিস্টরের যোগফল, সেই দুটি রেজিস্টরের যোগফল বসাইলাম। এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ অংশই হচ্ছে এইটুকু অংশ, অর্থাৎ R4 এর কারেন্ট নির্ণয় করার ক্ষেত্রে যে I2 বসছে মোট কারেন্ট হিসেবে, এটাই কিন্তু সমস্যা করে, যে এটাই আমরা অনেক সময় বুঝি না। এইটা বোঝার সহজ উপায় হলো আমাদের প্যারালাল সার্কিটের ক্ষেত্রে যে কারেন্ট হয়েছে সেই কারেন্টটা কোন কারেন্ট থেকে আসছে। এই I4 এবং I3 আসছে কি I2 থেকে। তাহলে এই প্যারালাল অংশের মোট কারেন্ট হচ্ছে কি I2। সেই ক্ষেত্রে মোট কারেন্ট হিসেবে এই I2 ব্যবহার করা হয়েছে, এই আইটা এখানে ব্যবহার করা হয় নাই। কারণ কি এই আই থেকে কিন্তু এই দুইটা বিভক্ত হয়নি, এই দুইটা বিভক্ত হয়েছে কি এই I2 থেকে বিভক্ত হয়েছে। সেহেতু I4 এবং I3 এর ক্ষেত্রে মোট কারেন্ট হচ্ছে কি I2। সেহেতু এই মোট কারেন্টটা এখানে বসছে। আর I4 এর বিপরীত শাখা হচ্ছে I3, সেই I3 বসলো ভাগ কি দুটি রেজিস্টরের যোগফল, সেই দুটি রেজিস্টরের যোগফল আমরা বসিয়ে দিলাম। এখন যদি আমরা প্রতিটি অংশের মান বসাই তাহলে দেখা যাবে যে I2 এর মান হচ্ছে 10 আর 3 এর মান হচ্ছে 20 এবং দুটি রেজিস্টরের যোগফল অর্থাৎ 20 প্লাস কি 30। তাহলে এই দুইটাকে যদি আমরা করি তাহলে দেখা যাবে কি 200/50, 200-কে যদি আমরা 50 দিয়ে ভাগ করি তাহলে দেখা যাবে কি 4 অ্যাম্পিয়ার আসবে। এইটাই কিন্তু আমাদের চাওয়া হয়েছে। এই অঙ্কের ক্ষেত্রে কিন্তু মোট রেজিস্ট্যান্স এবং মোট কারেন্ট নির্ণয় করা খুব সহজ। শুধু সমস্যা হচ্ছে এই যে 30 ওহম রেজিস্টরের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট I4 নির্ণয় করা। এর ক্ষেত্রে আমাদের বোঝার বিষয় হলো আমাদের এই দুইটা রেজিস্টরের মধ্য দিয়ে যে কারেন্ট আসছে এইটা কোত্থেকে আসছে, এই I2 থেকে আসছে। তাহলে এই I2 টা আমাদের জানা লাগবে। আমরা মোট কারেন্ট কি 20 অ্যাম্পিয়ার পাইছি, তাহলে এই I2 আমাদের জানা লাগবে। এই I2 টা জানার জন্য আমাদের তেমন কিছুই নেই, কিন্তু I1 জানার জন্য সবকিছুই আছে। যেমন I1 জানার জন্য আমাদের ভোল্টেজ V আছে এবং R1 এর মানও জানা আছে। সেক্ষেত্রে আমরা কি প্রথমে কি I1 টা বের করে ফেললাম। তাহলে I1 জানা আছে, I জানা আছে, তাহলে I2 টা আমরা এখন সহজেই পেয়ে যাব। কারণ কি মোট সাপ্লাই কারেন্ট থেকে যদি আমি I1 টা বাদ দিই তাহলে কি I2 টা পাবো। আর I2 টা পেয়ে গেলে কিন্তু কি আমরা কারেন্ট ডিভাইডার রুলটা ব্যবহার করতেই পারি। কারণ হলো কি I4 এর মান জানতে চাওয়া হয়েছে আর এই I4 টা আসছে কোত্থেকে এই I2 থেকে। আর সেই জন্যই কারেন্ট ডিভাইডার রুল প্রয়োগের ক্ষেত্রে I4 এর ক্ষেত্রে কিন্তু আমরা মোট কারেন্ট হিসেবে কি এই I2 কি ব্যবহার করছি। এইটাই কিন্তু এখানে লক্ষণীয় বিষয়। প্রথমেই বলছি যে প্যারালালে সংযুক্ত, অর্থাৎ প্যারালালে সংযুক্ত করতে হবে কাকে কাকে, এই 4 ওহম ও 10 ওহমের দুটি রেজিস্ট্যান্সের সমন্বিত একটি সার্কিট। এই সার্কিটের সাথে অপর একটি কি 12 ওহমের রেজিস্ট্যান্স কি সিরিজে সংযুক্ত আছে। যদি 12 ওহম রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয় তবে আমাদের বের করতে বলছে যে 4 ওহম ও 10 ওহম রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টের মান কত এবং খ সমগ্র সার্কিটের বিপরীতে কত ভোল্ট প্রয়োগ করতে হবে। এখন যদি আমরা প্রশ্ন অনুসারে সার্কিট তৈরি করি তাহলে দেখা যাবে কি 4 ওহম এবং 10 ওহমের দুটি রেজিস্টর কি প্যারালালে সংযুক্ত আছে। তাহলে আমরা 4 ওহম এবং 10 ওহমের রেজিস্টর দিয়ে একটি প্যারালাল সার্কিট তৈরি করলাম, যার একটাকে নাম দিলাম আমরা
R1 এবং অন্যটাকে নাম দিলাম কি R2। এই প্যারালাল সার্কিটের সাথে কি বলছে যে 12 ওহমের একটি রেজিস্ট্যান্স সিরিজে সংযুক্ত আছে। তাহলে এর সাথে আমরা একটি কি 12 ওহমের রেজিস্ট্যান্স যুক্ত করে দিলাম, যার নাম দিলাম R3। এখন যদি আমরা সার্কিটটি ক্লোজ করি তাহলে দেখতে এরকম লাগবে। এখন বলছে প্রশ্নে 12 ওহম রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়। 12 ওহম রেজিস্ট্যান্স, 12 ওহম রেজিস্ট্যান্স বলতে এই R3 কে বোঝানো হয়েছে, যেহেতু R1 4 ওহম এবং R2 10 ওহম। তাহলে 12 ওহম রেজিস্ট্যান্স বলতে এই R3 অর্থাৎ সিরিজে সংযুক্ত রেজিস্ট্যান্স কে বোঝানো হয়েছে। এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কি 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়। তাহলে আমরা সেটা দিয়ে দিই যে R3 এর মধ্য দিয়ে কি 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়। তাহলে R3 এর কারেন্ট কি I3। আর এই I3 হচ্ছে সার্কিটের সমগ্র কারেন্ট বা মোট কারেন্ট কি সেই I, কারণ কি I3 হচ্ছে কি সিরিজে সংযুক্ত। তাহলে সিরিজের ক্ষেত্রে কারেন্ট কি সার্কিটের মোট কারেন্টেই প্রবাহিত হয়, অর্থাৎ I সমান সমান কি I3, অর্থাৎ সার্কিটের মোট কারেন্ট আর R3 এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট কি একই। তাহলে আমরা বলতে পারি যে সার্কিটের মোট কারেন্ট কি 2 অ্যাম্পিয়ার। এখন এই মোট কারেন্ট I বা I3 এই বিন্দুতে আসার পরে কি পাইছে, দুটি পথ পাইছে, R1 এর জন্য একটি পথ এবং R2 এর জন্য একটি পথ। তাহলে যেহেতু দুটি পথ পাইছে তার মানে কি এটা প্যারালাল অংশ, সেটা কিন্তু প্রশ্নেই বলে দিয়েছে যে প্যারালালে সংযুক্ত। তাহলে প্যারালাল অংশের ক্ষেত্রে কি কারেন্ট বিভক্ত হয়। আমরা যদি কারেন্ট দেখাই দেই যে R1 এর ক্ষেত্রে কি কারেন্ট I1, এটাই কিন্তু কতে চাওয়া হয়েছে যে 4 ওহম এবং 10 ওহম রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টের মান, অর্থাৎ 4 ওহম রেজিস্টর অর্থাৎ R1 এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট কি I1, এই I1 এর মান জানতে চাওয়া হয়েছে। এবং 10 ওহম রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে 10 ওহম রেজিস্টর কি R2, তাহলে এই R2 এর মান কি I2 এর মানও কি জানতে চাওয়া হয়েছে। তার মানে ক থেকে জানতে চাওয়া হয়েছে I1 এর মান এবং I2 এর মান। এবং খতে চাওয়া হয়েছে যে সমগ্র সার্কিটের বিপরীতে কত ভোল্ট প্রয়োগ করতে হবে, অর্থাৎ সার্কিটের সাপ্লাই ভোল্টেজ কত। তাহলে এই অবস্থায় আমরা প্যারালালে সংযুক্ত সার্কিটের শাখা কারেন্ট বের করার জন্য আমরা একটি সহজ সূত্র পূর্ববর্তী ভিডিওতে বিশ্লেষণ করেছিলাম। যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নিবেন। এই শাখা কারেন্ট বের করার জন্য আমরা ব্যবহার করেছিলাম কি কারেন্ট ডিভাইডার রুল। তাহলে এখানে যদি আমরা কারেন্ট ডিভাইডার রুল ব্যবহার করি I1 এর ক্ষেত্রে, এই I1 এর ক্ষেত্রে যদি আমরা কারেন্ট ডিভাইডার রুল ব্যবহার করি তাহলে দেখা যাবে কি মোট কারেন্ট, অর্থাৎ এই I1 এবং I2 বিভক্ত হয়েছে কোন কারেন্ট থেকে, এই কারেন্ট থেকে। এই কারেন্টের নাম কি, এই কারেন্টের নাম হচ্ছে I বা I3, যার মান কত 2 অ্যাম্পিয়ার, যেটা প্রশ্নেই দেওয়া আছে যে 12 ওহম রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে 2 অ্যাম্পিয়ার, অর্থাৎ এই R3 এর মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যায়। এই R3 টা হচ্ছে সিরিজে, তাহলে সিরিজের মধ্য দিয়ে কিন্তু সার্কিটের মোট কারেন্টই প্রবাহিত হয়। তাহলে আমরা I এর মান বলতে পারি কি 2 অ্যাম্পিয়ার। এই I থেকেই কিন্তু I1 এবং I2 বিভক্ত হয়েছে। তার মানে আমরা I1 এর ক্ষেত্রে মোট কারেন্ট ধরতে পারি কি এই I, সেই আইটাই এখানে দেওয়া হয়েছে। এবং I1 এর ক্ষেত্রে তার বিপরীত শাখা কি R2, এই R2 কি গুণ আকারে বসানো হয়েছে ভাগ প্যারালাল শাখার দুটি রেজিস্টরের কি যোগফল, অর্থাৎ R1 প্লাস কি R2, সেটাই এখানে বসানো হয়েছে। এখন যদি আমরা প্রতিটির মান বসিয়ে দেই, অর্থাৎ I এর মান আমরা 2 বসিয়ে দিলাম, R2 এর মান কত, R2 এর মান হচ্ছে 10 এবং ভাগ আকারে আছে কি R1 প্লাস R2, R1 এর মান 4 এবং R2 এর মান কি 10 বসিয়ে দিলে এর ফলাফল কি আসবে 20/14। তাহলে 20 কে যদি আমি 14 দিয়ে ভাগ করি তাহলে কি আসতেছে I1 এর মান 1.43 অ্যাম্পিয়ার। তাহলে আমরা I1 এর মান কিন্তু পেয়ে গেলাম। এখন আমরা I2 এর মানটাও কি ঠিক একই ভাবে বের করব। তাহলে I2 সমান সমান মোট কারেন্ট, অর্থাৎ I2 টা কোথা থেকে আসছে, এই I থেকে আসছে। তাহলে I2 সমান সমান কি সেই I ইনটু I2 এর বিপরীত শাখা কি R1, তাহলে R1 বসলো ভাগ কি দুটি রেজিস্টরের যোগফল, ভাগ কি দুটি রেজিস্টরের যোগফল বসাই দিলাম। এখন প্রতিটির মান যদি আমরা বসিয়ে দেই তাহলে দেখা যাবে যে 8/14 আসছে। এখন এই 8 কে যদি আমরা 14 দিয়ে ভাগ দেই তাহলে I2 এর মান আসতেছে কি 0.57 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের এই ক থেকে কিন্তু এটাই চাওয়া হয়েছে যে 4 ওহম এবং 10 ওহম রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টের মান। তার মানে 4 ওহম কি R1 এর কারেন্ট কি I1, তাহলে I1 এর কারেন্ট আমরা পাইলাম কি
1.43 অ্যাম্পিয়ার এবং 10 ওহম রেজিস্ট্যান্স 10 ওহম রেজিস্টরের নাম হচ্ছে R2 এর কারেন্ট কি I2 এর মান হচ্ছে কি 0.57 অ্যাম্পিয়ার। এখন আমাদের কি সাপ্লাই ভোল্টেজ লাগবে। তাহলে আমরা সার্কিটে ভোল্টেজের অংশগুলো দেখিয়ে দেই যে প্যারালাল অংশের ভোল্টেজ কি V1 বা V2, অর্থাৎ R1 এর ক্ষেত্রে যদি আমরা ভোল্টেজ চিন্তা করি তাহলে V1 এবং R2 এর ক্ষেত্রে যদি ভোল্টেজ চিন্তা করি সেটা কি V2। কিন্তু প্যারালালের ক্ষেত্রে কি ভোল্টেজ বিভক্ত হয় না, অর্থাৎ R1 এর মধ্য দিয়ে যে ভোল্টেজ যাবে R2 এর মধ্য দিয়ে কি সেই ভোল্টেজই যাবে। তাই এখানে লেখা হয়েছে যে V1 সমান সমান V2, অর্থাৎ প্যারালাল অংশের ক্ষেত্রে ভোল্টেজ কি সমান থাকে। এবং সিরিজ অংশের ভোল্টেজটা আমরা যদি দেখাই যে সিরিজ অংশের রেজিস্ট্যান্স কি R3, এই R3 এর ভোল্টেজ কি V3, তাহলে সাপ্লাই ভোল্টেজ হবে কি এই প্যারালাল অংশের ভোল্টেজ প্লাস কি সিরিজ অংশের ভোল্টেজ। তাহলে আমরা এখন এই প্যারালাল অংশের ভোল্টেজ বের করে নেই, কারণ কি আমাদের V1 বের করার ক্ষেত্রে কি R1 আর I1 লাগবে, দুইটার মানই আমরা জানি। আবার V2 এর ক্ষেত্রেও কি R2 এবং I2 লাগবে, দুইটার মানে কি আমাদের জানা আছে। তাহলে আমরা একটার মান বের করি, ধরলাম V1 ইজ ইকুয়াল টু কি I1 R1, তাহলে I1 এর মান কত? I1 এর মান হচ্ছে 1.43 অ্যাম্পিয়ার এবং R1 এর মান হচ্ছে 4 ওহম। তাহলে মান যদি বসিয়ে দেই দেখা যাবে কি V1 এর মান 5.75 ভোল্ট আসবে। তাহলে V1 আর V2 কি একই, কারণ হচ্ছে যে R1 4 ওহম এবং R2 কি 10 ওহম কি প্যারালালে যুক্ত আছে, তাই কি V1 বা V2 এর মান কি 5.75 ভোল্ট। তাহলে আমরা বলতে পারি V1 সমান সমান V2 সমান সমান 5.75 ভোল্ট। এখন আমরা এই সিরিজ অংশের ভোল্টেজ নির্ণয় করব। সিরিজ অংশের ভোল্টেজ V3 সমান সমান কি I3 R3, যেহেতু ওহমের সূত্র V is equal to IR, I3 এর মান প্রশ্নেই দেওয়া আছে এবং R3 এর মানও দেওয়া আছে। তাহলে V3 কত হবে? তাহলে V3 হবে I3 R3, I3 এর মান 2 এবং R3 এর মান 12, তাহলে কত হচ্ছে 24 ভোল্ট। তাহলে আমরা প্যারালাল অংশের ভোল্টেজও পেয়ে গেলাম 5.75 ভোল্ট এবং সিরিজ অংশের ভোল্টেজ পেলাম 24 ভোল্ট। এখন আমাদের কি সাপ্লাই ভোল্টেজটা প্রয়োজন। তাহলে আমরা সার্কিটের মোট ভোল্টেজ হিসেবে বলতে পারি V is equal to V1 plus V3। এখানে V1 এর জায়গায় V2 ও আমরা লিখতে পারি, কারণ কি V1 সমান সমান কি V2, তাহলে V1 এর মান হচ্ছে 5.75 এবং V3 এর মান হচ্ছে 24। এই দুটোকে যদি যোগ করা হয় 29.75 ভোল্ট। এটাই কিন্তু আমাদের খতে চাওয়া হয়েছে যে সমগ্র সার্কিটের বিপরীতে কত ভোল্ট প্রয়োগ করতে হবে। তাহলে সমগ্র সার্কিটের বিপরীতে 29.75 ভোল্ট প্রয়োগ করতে হবে। যে আমাদের এই সার্কিটটি কি দেওয়া আছে, এখান থেকে চাওয়া হয়েছে 5 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট এবং 6 ওহম রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে ভোল্টেজ ড্রপ কত। প্রশ্নে দেওয়া এই সার্কিটটি যদি আমরা একটু বিশ্লেষণ করে দেখি যে প্রথমে আমাদের কি দেওয়া আছে, এই 5 ওহম রেজিস্টর দেওয়া আছে যার নাম আমরা কি দিলাম R1 নাম দিলাম। এরপরে দেওয়া আছে যে 2 ওহমের একটা রেজিস্টর, এটার সাথে যার নাম আমরা কি দিলাম R2। তারপরে আমাদের দেওয়া আছে যে 6 ওহমের রেজিস্টর যার নাম আমরা দিলাম কি R3। এরপরে দেওয়া আছে 6 ওহমের আরেকটা রেজিস্টর যার নাম দিলাম কি আমরা R4। এখন যদি আমরা সার্কিটটি ক্লোজ করে দেই তাহলে কিন্তু আমাদের বইয়ে যে সার্কিটটি আছে বা প্রশ্নে যে সার্কিটটি আছে দেখতে হুবহু লাগবে এবং সাপ্লাই ভোল্টেজ কি দেওয়া আছে 100 ভোল্ট দেওয়া আছে, সেটা আমরা দিয়ে দিলাম। এখন আমরা যদি সার্কিটটি একটু বিশ্লেষণ করতে চাই, অর্থাৎ কোন অংশটুকু প্যারালালে এবং কোন অংশটুকু সিরিজে আছে, তাহলে কি আমাদের কারেন্ট ডিরেকশন গুলো দিয়ে দিতে হবে। তাহলে প্রথমে আমরা কারেন্ট ডিরেকশন দিয়ে দেই, যেটা হলো কি সার্কিটের মোট কারেন্ট, অর্থাৎ মূল কারেন্টটা হচ্ছে I। এই কারেন্টটা যখন এই বিন্দুতে আসলো তখন দেখা যাচ্ছে দুটি পথ পাইছে, একটা হলো R1 রেজিস্টরের জন্য, অন্যটা হচ্ছে R2 রেজিস্টরের জন্য। তাহলে R1 রেজিস্টরের জন্য কারেন্ট হচ্ছে I1 এবং R2 রেজিস্টরের জন্য কারেন্ট হচ্ছে I2। এই I2 কারেন্ট যখন এই বিন্দুতে আসলো তখন কি সে আবার দুটি পথ পেল, অর্থাৎ R4 এর জন্য একটি পথ এবং R3 এর জন্য আরেকটি পথ। তাহলে দেখা যাচ্ছে যে R3 এর জন্য কারেন্ট হচ্ছে I3 এবং R4 এর জন্য কারেন্ট হচ্ছে কি I4। তাহলে আমরা বলতে পারি R4 এবং R3 প্যারালালে সংযুক্ত আছে। এখন আমাদের যা বের করতে বলছে 5 ওহম রেজিস্টরের মধ্য দিয়ে কারেন্ট, অর্থাৎ এই 5 ওহম রেজিস্টরের মধ্যে কারেন্ট অর্থাৎ I1 এর মান জানতে চাওয়া হয়েছে, কিন্তু এই I1 টা কোত্থেকে আসছে, এই
আই থেকে আসছে। যদি আমি আই এর মান না জানি তাহলে I1 এর মানও কি আমি বের করতে পারবো না। এই আই এর মান জানার জন্য আমাকে কি লাগবে? I is equal to V by R. V কিন্তু আমাদের দেওয়া আছে সাপ্লাই ভোল্টেজ, কিন্তু R এর মান কিন্তু আমরা জানি না। এই R এর মান জানতে হলে এই সমগ্র সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স অর্থাৎ মোট রেজিস্ট্যান্স নির্ণয় করতে হবে। আর এই ধরনের সার্কিটের ক্ষেত্রে অর্থাৎ সিরিজ প্যারালাল মিশ্র সার্কিটের ক্ষেত্রে আমরা সমতুল্য রেজিস্ট্যান্স বের করার জন্য ছোট ছোট অংশগুলোকে বিভক্ত করে একটা রেজিস্টরে পরিণত করব। আমাদের সার্কিট ছোট করার ক্ষেত্রে শেষের দিক থেকে চিন্তা করতে হবে, অর্থাৎ কারেন্ট যেদিকে গেছে তার বিপরীত দিক থেকে চিন্তা করতে হবে। কারেন্ট যেহেতু এই দিকে গেছে তাহলে আমরা কি চিন্তা করব কি তার বিপরীত দিক থেকে। তার মানে তার বিপরীত দিক থেকে চিন্তা করলে অর্থাৎ সার্কিটের শেষের দিক থেকে যদি চিন্তা করি তাহলে R4 এবং R3 কি প্যারালালে আছে, কারণ কি কারেন্ট বিভক্ত হয়েছে। তাহলে আমরা এই R4 এবং R3 কে সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় করে এই দুইটা রেজিস্টরের জায়গায় কি আমরা একটা রেজিস্টর দিব, যাতে কি সার্কিটটা ছোট হয়ে আসে এবং আমাদের মোট রেজিস্ট্যান্স নির্ণয় করা কি সহজ হয়। তাহলে আমরা এই ক নাম্বার চিত্র থেকে বলতে পারি R3 এবং R4 কি প্যারালালে সংযুক্ত আছে। তাহলে এই প্যারালালে সংযুক্ত অংশের সমতুল্য রেজিস্ট্যান্স আমরা ধরলাম কি RP। সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় করার সূত্র হচ্ছে 1/RP সমান 1/R3 প্লাস কি 1/R4। তাহলে এদের মান যদি আমি বসিয়ে দেই তাহলে এদের লসাগু যদি আমরা চিন্তা করি, লসাগু 6 এবং 6, এদের লসাগু কি হবে? মোটামুটি 6 এবং 6 কে কি আমরা যদি 6 দিয়ে করি তাহলে কি 1 এবং 1 চলে আসবে। তাহলে আমাদের লসাগু মোটামুটি কি 6 ই চলে আসতেছে। এখন এই হর দিয়ে যদি হরকে ভাগ করি অর্থাৎ 6 দিয়ে যদি 6 কে ভাগ করি 1 এবং এই 1 ফল দিয়ে যদি আমি লবকে গুণ করি তাহলে 1 বসতেছে, প্লাস কি আবার 6 দিয়ে 6 কে ভাগ করলে কি সেই 1 ই বসতেছে। তাহলে আমাদের উপরে বসতেছে কি 2/6। তো আমাদের এটা কি বিপরীত মান হিসেবে আছে, আমরা প্রকৃত মান হিসেবে নিলে কি উল্টিয়ে দিব। তাহলে RP কে যদি উল্টাই তাহলে শুধু RP থাকতেছে, আর এখানে 2/6 কে যদি উল্টাই দিই তাহলে কি 6/2 থাকতেছে। এখন 6 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে RP এর মান আসছে কি 3 ওহম। তাহলে R4 এবং R3 এই দুইটা রেজিস্টরকে কি আমরা একটা করে কি 3 ওহম বসাইতে পারি। তাহলে সার্কিটটা যদি আমরা আবার নতুন করে তৈরি করি দেখা যাবে কি এটা হচ্ছে কি আমাদের সেই R1 এবং এর সাথে কি আমাদের R2 দিয়ে দিলাম। এই পর্যন্ত কিন্তু আমাদের আগের সার্কিট অনুযায়ী আছে। এই R2 এর পর কি R4 এবং R3 এই দুইটাকে কি মিলেই কি আমরা একটা লিখবো, সেটা কি RP হিসেবে লিখবো। যদি আমরা দিয়ে দেই দেখা যাবে কি সেটার মান কি 3 ওহম আসবে। তার মানে এই দুইটা মিলিয়ে কি আমরা একটা রেজিস্টর দিয়ে দিয়েছি যার নাম কি RP, মান হচ্ছে কি 3 ওহম। এখন যদি সার্কিটটি আমরা ক্লোজ করি দেখতে কি আরো সহজ মনে হবে। যার পাওয়ার সাপ্লাই দেওয়া আছে কি 100 ভোল্ট এবং প্রবাহিত মোট কারেন্ট হচ্ছে I। এই আইটা আবার কি এখানে গিয়েছে, এখানে গিয়ে কি আবার কি দুইটা পথ পাইছে R2 এর জন্য এবং R1 এর জন্য। যদি আমরা দেখাই যে R1 এর জন্য একটা পথ সেটা কি I1 এবং R2 এর জন্য কি আরেকটা পথ সেটা কি I2। এই I2 টাই কি আবার এই RP তে গেছে, কারণ কি কারেন্ট প্রবাহের পথ কিন্তু এখন কি একটাই হয়ে গেছে। এই I2 টাই যখন আবার এখানে আসছে পথ কিন্তু একটাই, কারেন্ট কিন্তু ভাগ হয় নাই। তো অর্থাৎ আমরা বলতে পারি যে R2 এবং RP এর মধ্য দিয়ে কি একটাই কারেন্ট, সেটা কি I2। তাহলে বলা যায় R2 এবং RP কিতে আছে? সিরিজে সংযুক্ত অবস্থায় আছে। এখন আমরা তাহলে এই R2 এবং RP এই দুইটাকে সিরিজ সূত্র ব্যবহার করে কি একটা রেজিস্টর তৈরি করব। তাহলে চিত্র খ অনুযায়ী আমরা বলতে পারি যে R2 এবং R2 অর্থাৎ 2 ওহম এবং RP অর্থাৎ 3 ওহম এই দুইটা রেজিস্টর কি সিরিজে সংযুক্ত আছে। তাহলে এদের মোট রেজিস্ট্যান্স হবে কি RS দিলাম, যেহেতু সিরিজের ক্ষেত্রে এর আগেরটা আমরা প্যারালালের ক্ষেত্রে RP দিছি, এটার ক্ষেত্রে আমরা কি RS দিছি কারণ কি সিরিজে সংযুক্ত আছে। তার মানে সিরিজে সংযুক্ত সার্কিটের ক্ষেত্রে সমতুল্য রেজিস্ট্যান্স বা মোট রেজিস্ট্যান্স কি যোগ আকারে হয়। বসাই দিলাম R2 প্লাস RP। এদের মান যদি আমরা বসাই তাহলে দেখা যাবে কি 5 ওহম আসবে। তাহলে কিন্তু আমাদের সার্কিটে R2 এবং RP এর পরিবর্তে কি একটা রেজিস্টর দিয়ে কি আমরা 5 ওহম লিখতে পারি। এখন যদি আমরা আবার নতুন করে সার্কিটটি তৈরি করি সেখানে কি R1 এর মান দেওয়া আছে 5 ওহম এবং আরেকটা রেজিস্টর কি RS সেটার মানও কি 5 ওহম আমরা বের করছি।
এখন এই দুইটাকে যদি আমরা সার্কিটের ক্লোজ করে দিই তাহলে দেখতে কি এরকম লাগবে, যার পাওয়ার সাপ্লাই দেওয়া আছে কি 100 ভোল্ট এবং মোট কারেন্ট কি আই। এই আই কারেন্টটা কি এই বিন্দুতে যাওয়ার পরে কি দুইটা পথ পাইছে, আর ওয়ান এর জন্য একটা পথ এবং আর এস এর জন্য কি আরেকটা পথ। তাহলে আমরা বলতে পারি আর ওয়ান এর কারেন্ট আই ওয়ান এবং আর এস এর কারেন্ট আমরা ধরলাম কি আই টু। তাহলে আর এস রেজিস্টরের দিকে যে কারেন্টটা গেছে সেটা কি আই টু, যেটা আমাদের আগের সার্কিটেই দেওয়া আছে। তাহলে এই গ চিত্র হতে দেখা যাচ্ছে যে এই মোট কারেন্ট আই এটাই কি দুই দিকে ভাগ হচ্ছে, একটা কি আর এস এর জন্য আর একটা কি আর আর ওয়ান এর জন্য। তাহলে আমরা বলতে পারি আর এস এবং আর ওয়ান এই দুইটা কিতে আছে, প্যারালাল সংযোগে আছে। তাহলে এই দুইটার ক্ষেত্রে আমরা যদি সমতুল্য রেজিস্ট্যান্স বের করি তাহলে প্যারালাল সূত্র ব্যবহার করতে হবে। তাহলে এই সার্কিটের ক্ষেত্রে মোট রেজিস্ট্যান্স নির্ণয় করার ক্ষেত্রে সর্বশেষ চিত্র হলো চিত্র গ। এই গ চিত্রে কি আমাদের প্যারালাল সংযোগ আছে, তাই আমরা এখানে কি প্যারালাল সমতুল্য রেজিস্ট্যান্সের সূত্রটি ব্যবহার করব। তাহলে আমরা ধরি যে সার্কিটের মোট রেজিস্ট্যান্স কি আর টি। তাহলে প্যারালাল সূত্র বসতেছে কি 1/RT সমান 1/R1 প্লাস কি 1/RS। এদের মান যদি আমরা বসিয়ে দেই তাহলে এদের লসাগু যদি আমরা তৈরি করি তাহলে লসাগুতে আসতেছে কি 5 এবং 5। এই 5 দের যদি আমি 5 দিয়েই করি তাহলে দেখা যাবে কি 1 এবং 1 আসবে, তাহলে আমাদের লসাগু আসতেছে কি 5। এখন আমরা যদি এই 5 দিয়ে 5 কে করি তাহলে 1 এবং এই 5 দিয়ে এই 5 কে করলে কি 1 আসবে, তাহলে আমাদের মোট আসতেছে কি 2/5। যেহেতু এটা বিপরীত আকারে আছে অর্থাৎ 1 আকারে আছে তাহলে কি আমাদের প্রকৃত আকারে নিতে গেলে কি আমাদের উল্টিয়ে দেওয়া লাগবে। তাহলে আর 1/RT কে যদি উল্টিয়ে দিই তাহলে কি থাকবে, শুধু আর টি থাকবে। তাহলে আর টি সমান সমান এই অংশটাকে যদি আমরা উল্টিয়ে দেই 2/5, এটাকে যদি উল্টিয়ে দিই তাহলে কি 5/2 আসবে। এখন 5 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের রেজাল্ট আসতেছে কি 2.5 ওহম। তাহলে আমাদের উক্ত সার্কিটের মোট রেজিস্ট্যান্স অর্থাৎ সমতুল্য মোট রেজিস্ট্যান্স আসতেছে কি 2.5 ওহম এবং সাপ্লাই ভোল্টেজ কি 100 ভোল্ট। তাহলে আমরা কারেন্ট অর্থাৎ সার্কিটের মোট কারেন্ট সহজে নির্ণয় করতে পারি। তাহলে সার্কিটের মোট কারেন্ট হবে কি I is equal to V/R। V হচ্ছে সাপ্লাই ভোল্টেজ এবং R হচ্ছে কি সার্কিটের মোট রেজিস্ট্যান্স অর্থাৎ RT। এদের মান যদি আমরা বসিয়ে দেই তাহলে দেখা যাবে যে I এর মান আসতেছে কি 40 অ্যাম্পিয়ার অর্থাৎ 40 অ্যাম্পিয়ার আসবে। তার মানে আমরা I এর মান আমরা পেয়ে গেলাম কি 40 অ্যাম্পিয়ার। তাহলে প্রশ্ন অনুযায়ী কতে বলছে 5 ওহম রেজিস্ট্যান্সের কারেন্ট কত, অর্থাৎ এই 5 ওহম রেজিস্ট্যান্সের কারেন্ট কত। 5 ওহম রেজিস্ট্যান্সের নাম কি R1, তাহলে এই R1 এর কারেন্ট কি I1। এই I1 এর মান এখানে জানতে চাওয়া হয়েছে। তাহলে প্যারালাল সার্কিটের ক্ষেত্রে এই ধরনের শাখা কারেন্ট বের করার জন্য আমরা সহজেই কি কারেন্ট ডিভাইডার রুল ব্যবহার করতে পারি, যাতে কি আমাদের শাখা কারেন্ট গুলো সহজেই বের হয়ে যায়। এখন I1 বের করার জন্য যদি আমরা কারেন্ট ডিভাইডার রুল ব্যবহার করি তাহলে দেখা যাবে কি I1 সমান সমান কি হবে, এই I1 এবং I2 কোন কারেন্ট থেকে আসছে, এই I থেকে আসছে অর্থাৎ সার্কিটের মোট কারেন্ট থেকে আসছে। তাহলে I1 সমান সমান কি I ইনটু R1 এর বিপরীত শাখা কি RS, সেই RS ডিভাইডেড বাই দুটি রেজিস্টরের যোগফল অর্থাৎ R1 প্লাস কি RS। এখন যদি সবগুলোর মান আমরা বসিয়ে দেই অর্থাৎ I সমান সমান 40 অ্যাম্পিয়ার, RS 5 ওহম, R1 5 ওহম এবং RS 5 ওহম। যদি এটা আমরা সমাধান করি তাহলে দেখা যাবে কি 200/10। এই 200 কে যদি আমরা 10 দিয়ে ভাগ দিই তাহলে কি 20 অ্যাম্পিয়ার আসবে। এটাই কিন্তু আমাদের কতে চাওয়া হয়েছে অর্থাৎ 5 ওহম রেজিস্টরের মধ্য দিয়ে কত কারেন্ট প্রবাহিত হয়। তাহলে 5 ওহম রেজিস্টরের মধ্য দিয়ে কি 20 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়। তাহলে যদি আমরা I1 জানি তাহলে কি I2 টা বের করতে হবে। আবার ঠিক একইভাবে I2 বের করার জন্য আমরা আবার কারেন্ট ডিভাইডার রুল যদি ব্যবহার করি তাহলে দেখা যাবে I2 সমান সমান কি মোট কারেন্ট অর্থাৎ এই যে I ইনটু কি I2 এর বিপরীত শাখা কি R1, এই R1 বসাই দিলাম ডিভাইডেড বাই কি দুটি রেজিস্টরের যোগফল, দুটি রেজিস্টরের যোগফল। এখন যদি আমরা মানগুলো বসিয়ে দেই এবং সমাধান করি দেখা যাবে কি উত্তর কি সেই 20 অ্যাম্পিয়ারই আসবে। তাহলে দেখা যাচ্ছে যে মোট কারেন্ট যে 40 অ্যাম্পিয়ার হয়েছে সেই দুটা কি ভাগ হয়েছে কি I1 এবং I2, এই দুইটা যোগ করলে কি আবার সেই 40 অ্যাম্পিয়ারই আসবে। কারণ হচ্ছে I1 এর মানও 20 অ্যাম্পিয়ার এবং I2 এর মানও কি 20 অ্যাম্পিয়ার, এই দুইটা যোগ করলে কি আবার সেই আমাদের 40 অ্যাম্পিয়ার কারেন্টই পাবো আমরা সার্কিটে।
এখন আমরা প্রশ্নে যে সার্কিটটি দেওয়া ছিল সে সার্কিটটি আমরা তৈরি করে নিলাম। দেখতে এমনটাই ছিল। এই সার্কিটে এখন আমরা কি কারেন্ট ডিরেকশন গুলো দিয়ে কারেন্ট গুলোর মান নির্ণয় করব। কারণ কি আমাদের খ তে চাওয়া হয়েছিল কি 6 ওহম রেজিস্টরের আরআরই তে ভোল্টেজ ড্রপ। তাহলে এখন যদি আমরা কারেন্ট ডিরেকশন গুলো দেই, সেখানে মোট কারেন্ট কি 40 অ্যাম্পিয়ার, আর ওয়ান এর কারেন্ট আই ওয়ান সেটা কি 20 অ্যাম্পিয়ার, এবং আর টু এর কারেন্ট যেটা গেছে আই টু সেটা কি 20 অ্যাম্পিয়ার আমরা পেয়েছি। এইটুকু কি আমাদের পাওয়া হয়ে গেছে। এখন এই আই টুটা যখন এই বিন্দুতে যায়, তখন কি আর ফোর এর জন্য একটি কারেন্ট যাবে এবং আর থ্রি এর জন্য একটি কারেন্ট যাবে। সেটা আমরা দেখিয়ে দিলাম যে আর থ্রি এর জন্য কারেন্ট আই থ্রি এবং আর ফোর এর জন্য কারেন্ট কি আই ফোর। এখন আমরা দেখি প্রশ্নে বলছে যে খতে 6 ওহম রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপ, অর্থাৎ 6 ওহম রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপ কি 6 ওহমের ক্ষেত্রে আর ফোর ও একটা আছে এবং আর থ্রি ও আছে। তার মানে আর থ্রি এর জন্য ভোল্টেজ ড্রপ কি ভি থ্রি এবং আর ফোর এর জন্য ভোল্টেজ কি ভি ফোর। সেটাকে আমরা ধরে নিলাম যে ভোল্টেজ ড্রপ ভি থ্রি এবং ভি ফোর 6 ওহম রেজিস্ট্যান্সের। 6 ওহম যেহেতু দুইটা আছে, কোন রেজিস্ট্যান্সের ভোল্টেজ চাওয়া হয়েছে সেটা কিন্তু আমরা জানি না। এখন আমাদের এদের ভোল্টেজ বের করার জন্য আমাদের কি লাগবে? ভোল্টেজ সমান সমান আমরা জানি কি ভি ইজ ইকুয়াল টু আই আর। আর এর মান কিন্তু আমরা জানি। আর এর মান কি 6 ওহম। দুইটার ক্ষেত্রে কি রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে, কিন্তু কারেন্টের মান কি দেওয়া নাই। যেহেতু আমরা এই দুইটা কারেন্ট অর্থাৎ আই ফোর এবং আই থ্রি আই টু হতে এসেছে, তার মানে কি এই দুইটা প্যারালালে আছে। তাহলে প্যারালালের ক্ষেত্রে শাখা কারেন্ট বের করার জন্য কি আমরা কারেন্ট ডিভাইডার রুল ব্যবহার করতে পারি। তাহলে কারেন্ট ডিভাইডার রুল ব্যবহার করে আই থ্রি এর মান যদি আমরা বের করতে চাই, তাহলে সেক্ষেত্রে হবে কি আই থ্রি সমান সমান কি এই কারেন্ট দুইটা কোত্থেকে আসছে আই টু হতে। তার মানে আই থ্রি এবং আই ফোর এর জন্য মোট কারেন্ট কি এই আই টু। তখন কিন্তু এই আইটা বসবে না, অর্থাৎ সার্কিটের মোট কারেন্ট কিন্তু এখন বসবে না। কারণ হচ্ছে আই থ্রি এবং আই ফোর আসছে কোত্থেকে আই টু হতে। তাহলে আই থ্রি এবং আই ফোর এর জন্য মোট কারেন্ট হচ্ছে কি এই আই টু। সেই জন্য কারেন্ট ডিভাইডার রুলের ক্ষেত্রে আই থ্রি সমান সমান কি আই টু বসছে উপরে, ইনটু আই থ্রি এর বিপরীত শাখা কি আর ফোর, এই আর ফোর বসছে, ভাগ কি এই দুটি রেজিস্টর অর্থাৎ আর থ্রি এবং আর ফোর এদের কি যোগফল। তাহলে আমরা যদি এদের মান বসিয়ে দেই, দেখা যাবে কি আই থ্রি এর মান আসবে 10 অ্যাম্পিয়ার। ঠিক একইভাবে যদি আমরা আই ফোর এর মান বের করতে যাই, তাহলে আই ফোর সমান সমান কি আই টু হবে। কারণ কি আই থ্রি এবং আই ফোর আসছে কি আই টু হতে, তার মানে এদের মোট কারেন্ট কি আই টু। সেই জন্য কি আবার কি আই টু ইন্টু আর ফোর এর ক্ষেত্রে বিপরীত শাখা কি আর থ্রি, সেই জন্য কি উপরে বসছে গুণ আকারে কি আর থ্রি, ভাগ কি দুটি রেজিস্টরের যোগফল বসাই দিলাম। এখন যদি আমরা মানগুলো বসিয়ে দিই, দেখা যাবে কি আই ফোর এর ক্ষেত্রে মান আসবে কি 10 অ্যাম্পিয়ার। অথবা আমরা আই ফোর এর মান আলাদাভাবেও বের করতে পারি। কারণ কি আমরা আই টু সমান সমান কি আই থ্রি প্লাস আই ফোর লিখতে পারি। কারণ কি এই আই টু কি এই দুই জায়গায় ভাগ হয়েছে, তার মানে আই টু সমান সমান কি আমরা আই থ্রি প্লাস কি আই ফোর লিখতে পারি। আমাদের কি আই ফোর এর মান জানা দরকার। তার মানে কি আই ফোর সমান সমান কি আই টু থেকে আই থ্রি যদি বাদ দিই, তাহলে কি আই ফোর পাওয়া যাবে। আমরা কি আই টু এর মান কি 20 জানি এবং আই থ্রি এর মান কত জানি 10। তাহলে 20 থেকে 10 যদি চলে যায়, তাহলে আই ফোর এর মান কি 10 অ্যাম্পিয়ারই হবে। এটা অথবা আকারে দেখানো হয়েছে, অর্থাৎ আমি কারেন্ট ডিভাইডার রুল ব্যবহার করে আই ফোর এর মান বের করতে পারি, অথবা এই যে যোগ বিয়োগ করেও কি আমরা আই ফোর এর মান বের করতে পারি। কিন্তু আই থ্রিটা কিন্তু আমাদের সেই কারেন্ট ডিভাইডার রুল হিসেবেই বের করতে হবে, কারণ আই থ্রি না বের করলে আমরা আই ফোর এর মান বিয়োগ করে পাবো না। তো আমার ক্ষেত্রে সাজেশন হলো, যেহেতু আমরা কারেন্ট ডিভাইডার রুল বের করে আই থ্রি বের করতেছি, সেহেতু কারেন্ট ডিভাইডার রুল ব্যবহার করেই কি আমরা আই ফোর বের করতে পারি, যেহেতু এটা কি সহজ। তো আপনাদের যেটা ভালো মনে হয় আই ফোর বের করার ক্ষেত্রে, যদি কারেন্ট ডিভাইডার রুল মনে হয় যে এটা ভালো লাগবে, তাহলে এটা দিয়ে বের করতে পারেন। অথবা যদি যোগ বিয়োগ করে যদি মনে হয় যে না যোগ বিয়োগ করে আমরা আই ফোর এর মান বের করবো, সেক্ষেত্রেও এটা করা যায়। যেটা আপনার ইচ্ছা সেটা আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আই থ্রি এবং আই ফোর এর মান আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের এই 6 ওহম রেজিস্টরের ভোল্টেজ ড্রপ বের করা কিন্তু এখন সহজ। কারণ কি রেজিস্টরের মান প্রশ্নে দেওয়া আছে এবং কারেন্টের মান কি আমরা বের করছি। এখন যদি আমরা 6 ওহম রেজিস্টর আর থ্রি
এর ক্ষেত্রে ভোল্টেজ চিন্তা করি তাহলে সেটা কি হবে V3 হবে। তাহলে V3 সমান কি I3 R3, তাহলে I3 এর মান কত? I3 এর মান হচ্ছে 10 এবং R3 এর মান কত? 6। যদি মান বসিয়ে দেই তাহলে উত্তর কি হবে? V3 এর মান কত আসবে? 60 ভোল্ট অর্থাৎ 60 ভোল্ট আসবে। ঠিক একইভাবে আমরা যদি R4 এর ক্ষেত্রে চিন্তা করি, যেহেতু R4 এর মানও কি 6 ওহম, সেহেতু R4 এর ক্ষেত্রে V4 হবে। V4 সমান কি I4 R4, মান যদি আমরা বসিয়ে দেই দেখা যাবে সেক্ষেত্রেও কি এই 60 ভোল্ট আসবে অর্থাৎ 60 ভোল্ট আসবে। যেহেতু R4 এবং R3 প্যারালালে অবস্থান করতেছে সেহেতু কি এদের ভোল্টেজ ড্রপ কি একই থাকবে। কারণ কি প্যারালাল সংযোগের ক্ষেত্রে ভোল্টেজ বিভক্ত হয় না। সেহেতু আমরা এখান থেকে কি দেখতে পারতেছি যে V3 এবং V4 দুইজনেরই ফলাফল কি এই 60 ভোল্ট আসছে। এটাই কিন্তু আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে। এই গাণিতিক সমস্যার সমাধানটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এই ধরনের প্রশ্নই কি আমাদের পরীক্ষায় আসতে দেখা যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।